আজকে ফাইনাল ডিবেটে বিচারক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রাধ্যক্ষ সৈয়দ আমিরা রেহান। দ্বিতীয় বিচারক হিসেবে উপস্থিত আছেন বিষ্ণু কুমার অধিকারী, সহকারী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তৃতীয় বিচারক হিসেবে উপস্থিত আছেন হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। চতুর্থ বিচারক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আবু সালেহ, সাবেক সভাপতি, শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। পঞ্চম বিচারক হিসেবে উপস্থিত আছেন ওমর ফারুক, সভাপতি, শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং স্পিকার হিসেবে উপস্থিত আছেন আল আমিন, প্রতিষ্ঠাকালীন সভাপতি, শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকলকে ধন্যবাদ। আমি স্পিকারকে অনুরোধ জানাচ্ছি আজকের অধিবেশন শুরু করার জন্য। মহান স্বাধীনতা দিবস বিতর্ক উৎসব 2018 আমরা প্রতি বছরই একবার করে হলেও আন্তঃক্লাব এবং আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারে পঞ্চম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা এবং দ্বিতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে 2018 সালে। যেহেতু পরিচিত পর্ব হয়ে গেছে, আমরা সরাসরি বিতর্কে চলে যাচ্ছি। এই সংসদ মনে করে যে আমরা আজও স্বাধীন নই। এই সংসদ মনে করে যে আমরা আজও স্বাধীন নই। সরকারি দল হিসেবে কোন বাংলাদেশ, আমি প্রধানমন্ত্রী ওমর হাসানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যে বিষয়টি বিতর্কের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে আমরা আজও স্বাধীন নই। মাননীয় স্পিকার, একটু আমরা পেছনের দিকে ফিরে যাব এবং আজকে আমরা যে অতীত সিনারিওটি কল্পনা করব কিংবা দেখার চেষ্টাটি করব সেটি হচ্ছে এই যে ভূখণ্ড, সেই ভূখণ্ড কিন্তু স্বাধীন ছিল 1971 সালের পূর্ববর্তীতে। তার নাম ছিল পূর্ব পাকিস্তান। মাননীয় স্পিকার, পূর্ব পাকিস্তানের গণতন্ত্র হুমকির মুখে পড়েছিল এবং একই সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য আমরা দেখেছি এবং এরই একটি পর্যায়ে এসে 1971 সালে আমরা এই মানচিত্রের নামটি পরিবর্তন করে দিয়ে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামে অধিকার করেছি। এবং মাননীয় স্পিকার, যে ভূখণ্ডটি আমি অধিকার করেছিলাম সে ভূখণ্ডের মূল বিষয়টি ছিল চারটি মূল চেতনাকে কেন্দ্রবিন্দু করে আমি আমার স্বাধীনতার যে একতা বা যে পতাকাটি সে আমি এই 56 একর বর্গমাইল এই ভূখণ্ডের উপরে উড়িয়েছি। চারটি যে প্রিয়াম্বল ছিল সেগুলো হচ্ছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। মাননীয় স্পিকার, আজকে বিতর্কের যে টপিক সেটি পেঁচাগোড়া এবং প্রপঞ্চগুলি খুবই স্বাভাবিকভাবে ব্যাখ্যা করে দেবো। মাননীয় স্পিকার, সংজ্ঞানে চলে যাচ্ছি। আজকে আমরা বলতে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বোঝাচ্ছি, আজও বলতে 1971 সাল থেকে 2018 সাল পর্যন্ত বোঝাচ্ছি এবং একই সঙ্গে স্বাধীন বলতে মাননীয় স্পিকার, আজকে যে আমাদের কনস্টিটিউশন ছিল, যে কনস্টিটিউশনের চারটি প্রিয়াম্বল অর্থাৎ যেগুলো বেসমেন্ট ধরা হয়, সেই চারটি বেসমেন্ট হচ্ছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এই চারটির যে মূল ভিত্তি সেটিকে আজকে স্বাধীন বলছি, অর্থাৎ স্বাধীনতার রূপরেখা। এবং নয় বলতে মাননীয় স্পিকার, এই চারটির যে অনুপাত বা রেশিও আমাদের থাকা উচিত ছিল 46 বছরে, সেটি যে নেই এবং এটি যে হুমকির সম্মুখীন হয়েছে 1971 সালের পূর্ববর্তী সময় পর্যন্ত এবং আজকে 47 বছরে এসে যে চতুর্দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মানচিত্রকে খামচে ধরার একটি অবারিত সুযোগ তৈরি হয়েছে, তার জন্য বলছি যে এই আমাদের লিবার্টি বা স্বাধীনতা আজকে হুমকির সম্মুখীন। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা আজও স্বাধীন হতে পারিনি। মাননীয় স্পিকার, আজকে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র সব থেকে বড় প্রশ্নটি হচ্ছে আজকে বাংলাদেশের স্বার্থে কিংবা বাংলাদেশ প্রশ্নে এই ভূখণ্ডের সমগ্র জনতা বা সর্বস্তরের লোকজন কি এক হতে পারে কি পারে না। মাননীয় স্পিকার, আপনি গণতন্ত্রের দিকে থাকেন। আজকে গণতন্ত্রের যে ভরাডুবি আমরা দেখেছি সেই জায়গাগুলোতে শুধুমাত্র দুইটি বড় বড় রাজনৈতিক দল এবং যেগুলো এখন পর্যন্ত পরিবারতন্ত্রের মধ্যে চলছে, যেখানে সর্ব জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত নয় এবং একই সঙ্গে মাননীয় স্পিকার, তাদের যে আইডিওলজি ছিল, যে আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার কথাটি ছিল মাননীয় স্পিকার, সে আদর্শ বিচ্যুতি আজকে আমাদের চোখের সামনে পড়ে যায়। মাননীয় স্পিকার, জাতীয়তাবাদ অনেক বড় একটি প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে আমরা দুটি যে গণতান্ত্রিক বিপ্লবী দল রয়েছে, এই দুটি দলের কথা যদি বলি, একজন বাঙালি এবং
অন্যজন বাংলাদেশি হিসেবে পরিচয় করে দেয়। মাননীয় স্পিকার, আজকে আমরা আমাদের আইডেন্টিফিকেশন যে ক্লাস সেটির মধ্যে রয়েছি। মাননীয় স্পিকার, আজকে পার্বত্য চট্টগ্রামে যারা রয়েছে তাদেরকে পাহাড়ি বলছি, ক্ষুদ্র নিগোষ্ঠী বলছি এবং একই সঙ্গে তাদের অধিকার থেকে বঞ্চিত করছি। অর্থাৎ যখন জাতীয়তাবাদের প্রশ্নটি আসছে মাননীয় স্পিকার, এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা যে একীভূত একটি জায়গায় অবস্থান করবো, যে ইউনিফিকেশনটি থাকবে সেটি নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ধর্ম নিরপেক্ষতা বলা বাহুল্য, ধর্ম নিরপেক্ষতা আজকে শুধু একটু কাগজে লেখা একটি শিরোনামে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট থেকে শুরু করে সংবিধানটি পড়া পর্যন্ত তার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল অর্থাৎ একটি ধর্মকে কেন্দ্র করে যখন এই শিরোনামটি পড়া হয় তখন মাননীয় স্পিকার অন্যান্য ধর্মগুলির যে গ্রহণযোগ্যতা, একই সঙ্গে থাকার যে সহাবস্থান সেটিকে প্রশ্নবিদ্ধ করে। মাননীয় স্পিকার, একটি স্লোগান উৎসব ধর্ম যার যার উৎসব সবার। মাননীয় স্পিকার, এই দুটি লাইন দিয়ে আপনি কখনো ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করতে পারবে না। অর্থাৎ আজকে যখন রামতে যখন আমরা হামলা দেখি, একই সঙ্গে মাননীয় স্পিকার আমরা যখন ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর একত্রিত অবস্থানগুলোকে আমরা দেখি যে একটি সমস্যার মধ্যে পড়েছে, তখন মাননীয় স্পিকার আমরা ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে এবং স্বাধীনতা আমরা পিছিয়ে পড়ি। মাননীয় স্পিকার, আজকে আমরা সমাজতন্ত্রের কথাটি বলতে পারি। এই সমাজতন্ত্র প্রসঙ্গে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র এবং বাংলাদেশের সমাজতন্ত্র এক নয়। অর্থাৎ মাননীয় স্পিকার, পুঁজিবাদী যে সমাজতন্ত্রের জায়গাটি ছিল সেই জায়গাটি থেকে আজকে বাংলাদেশে মাত্র 3 থেকে 4 কোটি জনগণের হাতে বাকি সম্পূর্ণ সম্পত্তি নিজে কুক্ষিগত করে রেখেছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের পতাকা থেকে শুরু করে মানচিত্র সব জায়গায় ইউএসএ, ইউকে কিংবা সোভিয়েত ইউনিয়নের একটি ডোমিনেশন দেখছি। মাননীয় স্পিকার, যেখানে আপনি স্বাধীন একটি রাষ্ট্র, যেখানে আপনার নির্বাচন থেকে শুরু করে অর্থনৈতিক প্রোপাগান্ডা সবকিছুকে আপনি স্বাধীনভাবে গ্রহণ করতে পারবেন, সেই জায়গাতে যখন ইউএসএ আপনাকে প্রেশার দিচ্ছে, যখন আপনাকে ইউকে প্রেশার দিচ্ছে, যখন মাননীয় স্পিকার আপনি এক হয়ে আপনি কোনো নিউট্রাল ডিসিশন নিতে পারছেন না, তখন মাননীয় স্পিকার এই সংসদে এসে এই যে স্বাধীনতার যে কথাটি, সেই কথাগুলো শুধুমাত্র বাতিল থেকে দেয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের যে জায়গাটি বাংলাদেশের সর্বস্তরের জনগণ প্রশ্নটি হচ্ছে আমরা কি আসতে পারছি না কিংবা আসার যে সমস্যাটি সেটি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে আসার সুযোগটি দেওয়া হচ্ছে না কিংবা আসার সুযোগটি করে দিচ্ছে না, এই দুটির মধ্যে অনেক পার্থক্য। অর্থাৎ আপনার আসার সুযোগটি সেটি বন্ধ। অর্থাৎ মাননীয় স্পিকার, শুধুমাত্র এই দেশে যে সর্বস্তরের জনগণ, সেখানে কিছু জনগণ রয়েছে অধিকার করছে স্বাধীনতা, কিছু জনগণ করছে না। অর্থাৎ আজকের 56,000 বর্গমাইলের জায়গাটি সেটি প্রশ্নবিদ্ধ এবং প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে তার বক্তব্যে। আমি সবাইকে প্রত্যাশা করব সবাই সময় যেটা নির্ধারণ করা হয়েছে সেই সময়টি মাথায় রেখে ডিবেটটি করবেন, কারণ আপনারা বিতার্কিক, আপনারা সময় সচেতন না হলে আসলেই সময় সচেতনতা বৃদ্ধি করা সম্ভব নয়। এ পর্যায়ে চলে যাচ্ছি বিরোধী দল ইউএনডিসি বিরোধী দলীয় নেতা সায়েমাল আনানকে তার বক্তব্য দিয়েছেন। 1 মিনিট স্ট্র্যাটেজিক্যাল টাইম। স্পিকার, আজকে আমাকে নিমন্ত্রণ গ্রহণ করার জন্য। স্পিকার, আজকে আমাদের সংসদে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা হলো আমরা আজও স্বাধীন নই, এবং স্পিকার তিনি যে সংজ্ঞাগুলো বলে গিয়েছেন সেগুলো হচ্ছে তিনি আমরা বলতে আপামর বাঙালিদেরকে বুঝিয়েছেন। স্পিকার, আজও বলতে 1971 সালের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যে সময়টি সেটির কথা বলেছেন। স্পিকার, তিনি স্বাধীন বলতে বুঝিয়েছেন আমাদের কনস্টিটিউশনের যে 4টি মূল চেতনা ছিল বা যে 4টি মূল লক্ষ্য নিয়ে আমরা দেশটি শুরু করেছিলাম, অর্থাৎ গণতন্ত্র, জাতীয়তাবাদ, নিরপেক্ষতা, সমাজতন্ত্র। এবং স্পিকার, আমরা আজও স্বাধীন নই, এই যে না বোধক যে প্রত্যয়টি, সেখানে তিনি সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এভাবে যে অনুপাতটা ঠিক নেই। স্পিকার, লক্ষ্য করে যখন প্রথম সমস্যা যে আজকে তারা কোনো প্যারামিটার দিয়ে যাননি যে কিসের ভিত্তিতে আমরা স্বাধীনতা যে অর্জিত হচ্ছে বা এই যে স্বাধীনতার আমাদের যে মূল চেতনাগুলো ছিল সেগুলো অর্জিত হচ্ছে কি হচ্ছে না সেগুলোকে বিচার করবো এমন কোনো প্যারামিটার তাদের কাছ থেকে ছিল না। তাদের কাছ থেকে শুধুমাত্র কিছু বায়োপিও কথা এসেছে অনুপাত নামা, কিন্তু সেই অনুপাতটি ঠিক কিভাবে হবে, আপনি কোথায় কত অনুপাত থাকলে আপনি বলবেন যে আমাদের এই 4টি মূল চেতনা অর্জিত হচ্ছে, সেগুলো কোনো কিছুই বলে যায়নি। স্পিকার, এবার চলে এসেছে তাদের দ্বিতীয় মূল কথা। স্পিকার, তারা যে 4টি কথা বলে গিয়েছেন যে প্রথমত ছিল গণতন্ত্র। স্পিকার, লক্ষ্য করে দেখুন বাংলাদেশের কনস্টিটিউশনে যখন লেখা রয়েছে যে গণতন্ত্র অর্থাৎ বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে,
তারা এই জিনিসটিকে ডিফেন্ড করার চেষ্টা করলো এভাবে যে বাংলাদেশে মাত্র 2টি পলিটিক্যাল দল রয়েছে যারা হচ্ছে তাদের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমি স্পিকার লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের এই যে সংবিধানের দাবিটি কি ছিল? আজকে সংবিধানের দাবিটি ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেটি একটি রাজনৈতিক দল দিয়ে প্রতিষ্ঠিত হবে, 10টি রাজনৈতিক দল দিয়ে প্রতিষ্ঠিত হবে, সেটি আমাদের সংবিধানের দাবি ছিল না। অর্থাৎ আমাদের সংবিধানের দাবি অনুযায়ী যখন আমাদের দেশে একটি রাজনৈতিক দল যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আমরা ধরে নিব যে আমাদের সংবিধানের মূল লক্ষ্য প্রথমটি, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেটি অর্জিত হয়েছে। অর্থাৎ মানুষবিকের আজকে আমরা স্বাধীন। মানুষবিকের এবার তাদের দ্বিতীয় পয়েন্ট ছিল, সেটি হচ্ছে জাতীয়তাবাদ। অর্থাৎ বর্তমানে আমরা আইডেন্টিফিকেশন একটি ক্ল্যাশে আছি। কেন? কারণ আমরা হচ্ছে যারা পাহাড়ি মানুষজন আছে তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলছি বা উপজাতি বলছি, আমরা কখনো তাদেরকে বাঙালির মর্যাদা দিচ্ছি না। এখন মানুষকে লক্ষ্য করে দেখুন, আজকে আমরা বাঙালির মর্যাদা তাদেরকে দিব, তাদের প্রথমে আমাদের দেখে নিতে হবে তারা আসলে এই জিনিসটির জন্য প্রস্তুত কিনা। যেখানে প্রতি মুহূর্তে পাহাড়ি মানুষজন বলছে যে তাদের ভাষা কেন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, কেন তাদের ভাষায় তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না, যখন তারা প্রতিনিয়ত তাদের এই দাবিগুলোর জন্য আন্দোলন করছে। এবং যদি তাদেরকে বাংলাদেশের মূলধারার সঙ্গে, অর্থাৎ বাঙালিদের মূলধারার সঙ্গে যদি তাদেরকে আপনার কাছ থেকে আমি এক বাক্যে জানতে চাচ্ছি যে এই যে 4টি প্রিয়াম্বল, সেই 4টি প্রিয়াম্বল আপনি মনে করেন যে বাংলাদেশের সামঞ্জস্যটি আছে? আজকে স্বাধীন প্রশ্নে 4টি প্রিয়াম্বলের কথা বলা রয়েছে, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এটি সামঞ্জস্যতা বাংলাদেশে বিরাজ করছে। হ্যাঁ, অবশ্যই সামঞ্জস্যতা বাংলাদেশে বিরাজ করছে। কোন দিক থেকে? সেই দিক থেকে যখন আপনারা কোনো প্যারামিটার দিয়ে যান না যে কিসের দিক থেকে এটিকে আমরা অসামঞ্জস্য বলবো, সামঞ্জস্যতা বিরাজমান রয়েছে। এখন মানুষকে লক্ষ্য করে যখন আমরা যে কথা বলছিলাম, অর্থাৎ পাহাড়িদের কথা, এখন তাদের যদি আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে চাই, প্রথমত তাদের সংস্কৃতিতে আমাদের হাত দিতে হবে। মানুষকে তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আমাদের জবরদখল করতে হবে এবং তাদেরকে তাদের পাহাড়ি শিক্ষা না দিয়ে আমাদের বাংলা ভাষা আছে, বাংলা ভাষায় যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার ভেতরে আনতে হবে। এখন মানুষকে লক্ষ্য করে দেখুন তারা কি এই জিনিসটির জন্য প্রস্তুত কিনা। যদি তারা নিজেরাই এই জিনিসটির জন্য প্রস্তুত না হয়ে থাকে, তাহলে মানুষকে তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে পরিচয় দেওয়াটাই মূলত জাতীয়তাবাদ। কেননা তাদেরকে তাদের জাতিসত্তা ঠিক রাখতে দেওয়া হচ্ছে আমাদের দেশে। সুতরাং মানুষকে দ্বিতীয় পয়েন্ট যেটি জাতীয়তাবাদ, সেগুলো বাংলাদেশে ঠিক হয়েছে। এবার মানুষকে ধর্ম নিরপেক্ষতা, তারা বলে গেলেন যে কনস্টিটিউশনের প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে শুরু করার পরে কেন আমি একটু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বলছি। মানুষকে লক্ষ্য করে দেখুন, আমার যখন বলা আছে যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে, অর্থাৎ সেখানে সকল ধর্মের মানুষজন সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং সেখানে তাদের নিজস্ব কথা বলার স্বাধীনতা থাকবে, সে একজন নাস্তিক হোক বা নাস্তিক হোক। এবং মাননীয় স্পিকার, বর্তমানে বাংলাদেশে মানুষের সেই স্বাধীনতাটি রয়েছে। মানুষ স্পিকার লক্ষ্য করে দেখুন, এখানে একটি কথা বলতে পেরেছে, বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলোকে আমরা এক্সেপশনই বলবো, সেগুলোকে আমরা এক্সাম্পল বলবো। এরকম বিচ্ছিন্ন ঘটনাগুলো মানুষ স্পিকার পৃথিবীর সবচেয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেগুলো রয়েছে, এবং ইউএসএর মধ্যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানুষ স্পিকার, সেখানেও কিন্তু এই ধরনের অ্যাটাকগুলো হয়ে থাকে, এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো হয়ে থাকে। সুতরাং সেগুলোকে আমরা শুধুমাত্র এক্সেপশন বলবো, এক্সাম্পল বলবো। অর্থাৎ মানুষ স্পিকার এখন কি দেখতে পাচ্ছি, আমাদের ধর্মনিরপেক্ষতা এগুলো বাংলাদেশে ঠিকই আছে। এবার মানুষ স্পিকার সর্বশেষ যেটি বললো সমাজবাদ, তারা বললো যে বাংলাদেশে ইউকে সোভিয়েত ইউনিয়নের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। স্যার 15 সেকেন্ড সময় যাচ্ছে। মানুষ স্পিকার লক্ষ্য করে দেখুন, এই যে ইউকে সোভিয়েত ইউনিয়ন, মানুষ স্পিকার এটি একটি কূটনৈতিক বিষয়। মানুষ স্পিকার প্রত্যেকটি রাষ্ট্রের উপরই পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অন্যান্য রাষ্ট্রের প্রভাব থাকবে। মানুষ স্পিকার এটি আমাদের উপর নির্দেশে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়ে যাবে মানুষ স্পিকার। অর্থাৎ মানুষ স্পিকার আমরা বলতে যাচ্ছি তারা যেই পয়েন্টগুলোর ভিত্তিতে বলতে যাচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতা নেই, সেগুলো এখনো বাংলাদেশে বিরাজমান রয়েছে। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা সাইমন আনামকে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। এ পর্যায়ে আমরা যাব মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। মাননীয় মন্ত্রী গোল বাংলাদেশ রাবির পক্ষ থেকে মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে তার বক্তব্য বলে অনুরোধ করছি। ধন্যবাদ স্পিকার, আমাকে আজকের ছাড়া সংসদের প্রদান করছেন। আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত যে প্রস্তাবটি রয়েছে সেটি হচ্ছে এই সংসদ মনে করে যে আমরা আজও স্বাধীন নই। স্পিকার,
স্পিকার জি, মানে 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম এবং 1972 সালে যখন আমরা আমাদের যে কনস্টিটিউশনটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম, যে সেখানে 4টি বিষয় ছিল। সেটি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ। এই 4টার মান, অর্থাৎ এই 4টার মূল ভিত্তি যখন আমরা একসাথে পাচ্ছি না, যখন এই রেশিওটা যখন সমান হচ্ছে না, ওই জায়গা থেকে আমরা বলছি যে আমরা এখন আজ পর্যন্ত স্বাধীন নই, পরাধীন। অর্থাৎ এইগুলো যখন হুমকির সম্মুখীন হচ্ছে তখন আমরা সেটাকে বোঝাচ্ছি যে আজকে স্বাধীন না স্পিকার। আজকে লক্ষ্য করে যখন আজকে বিরোধী দলেরা যখন বক্তব্য দিয়েছেন, প্রথম বলেছেন আমাদেরকে প্যারামিটার উল্লেখ করে এবং অনুপাতের কথা বলেছেন। আবার মাননীয় প্রধানমন্ত্রী খুব সুস্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, যখন এই 4টি যখন রেশিও যখন সমান হবে তখন আমরা সেটাকে তখন স্বাধীনতার পর স্বাধীন পর্যায়ে বলবো স্পিকার। এখন আসলে লক্ষ্য করে দেখুন, আজকে ধর্মনিরপেক্ষ মাননীয় প্রধানমন্ত্রী ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, যে ধর্মনিরপেক্ষতা নাকি বাংলাদেশের সরকারের মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রীর সংজ্ঞায়নে কখনোই বলা ছিল না যে যখন কিনা আমাদের স্বাধীনতার যে 4টি ক্রাইটেরিয়া দেখানো হয়েছে এগুলো যখন হুমকির সম্মুখীন হবে তখনই আমরা পরাধীন থাকবো, এই ধরনের কোনো কথা সংজ্ঞায়নে ছিল না। শুধুমাত্র একটি রেশিওর কথা বলে দেওয়া হয়েছিল, যেটাও সংসদে ক্লিয়ার ছিল না। উনি হুমকির সম্মুখীন কথা বলেছেন, হুমকির সম্মুখীন কথা বলেছেন এবং রেশিওর কথা বলছেন, উনি ওনারটাকে ইয়ে করেছেন। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার যে মানদণ্ড দরকার সেটা ঠিক রয়েছে এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা রয়েছে। দেখুন, আজকে আমরা কি এটাকে বিচ্ছিন্ন ঘটনা যখন রামত হত্যাকাণ্ড হয়, যখন যশোর অবনগর হত্যাকাণ্ড হয়, যখন বিবাহিত হত্যাকাণ্ড হয়, যখন রাঙ্গামাটিতে লোকদের উপর হত্যাকাণ্ড হয়, যখন উপজাতিদেরকে পুড়িয়ে ফেলা হয় বা তাদেরকে ধ্বংসাত্মক দংশন হয়, এটাকে আমরা লক্ষ্য করে দেখুন। আজকে আমাদের জায়গা থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে গণতন্ত্র টিকে থাকে স্পিকার। আজকে আমার মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই স্পিকার। আজকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা যেভাবে মত প্রকাশের স্বাধীনতা দরকার ছিল, আজকে আইসিটি অ্যাক্ট 57 অথবা 72 নম্বর ধারা দিয়ে আমাদের সেই মত প্রকাশের স্বাধীনতা আজকে রুদ্ধ করে দেওয়া হয়েছে স্পিকার। লক্ষ্য করে দেখুন, আজকে ভোটাধিকার স্পিকার 2014 সালে এসে যখন 153 আসনে যখন ভোট ছাড়া নির্বাচন হয় তখন গণতন্ত্র এবং কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে লক্ষ্য করে দেখুন। এরপর আছে আজকে ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি যে নিরাপত্তা গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা ডিসাইড করে, সেটা আজকে আমরা স্পিকার। আজকে যখন জাফরের উপর হত্যা হয়, আজকে মুক্ত মহাদেব লোকদের কাছে হত্যা করা হয়, আজকে তরুণ হত্যা করা হয়, আজকে স্পিকার এই ধরনের যখন হত্যাকাণ্ডগুলো হয় তখন আমরা বলছি আজকে আমাদের গণতন্ত্রের হুমকির সম্মুখীন স্পিকার। লক্ষ্য করে দেখুন, আজকে ওদের বলেছেন যে নাকি আজকে সকল দেশের নাগরিক আজকে সমান চোখে দেখার কথা ছিল স্পিকার। আজকে উপজাতি, আদিবাসী এবং বাঙালি সবাইকে সমান চোখে দেখার কথা ছিল আজকে, সেই জায়গা থেকে আজকে আমরা সেটা আজকে আমরা এখনো পর্যন্ত সমানভাবে নিয়ে আসতে পারি না স্পিকার। আজকে গণতন্ত্র যেটা বিচার করা ছিল আজকে এগুলো আমরা আজকে স্পিকার। জি, আপনাকে ধন্যবাদ। আপনি এইটুকু বলে যান যে বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে যদি একজন নাগরিক কোনো আততায়ীর দ্বারা হত্যা হয় তাহলে কি তখন বাকি যে 16 কোটি মানুষ যারা থাকে তাদের স্বাধীনতা নষ্ট হয়ে যাচ্ছে? আপনি লক্ষ্য করে দেখুন, আজকে 16 কোটির মধ্যে আমরা বলেছি যে রেশিওটা ঠিক থাকতে হবে, অর্থাৎ একজন যদি পদ্ধতিতে হত্যাকাণ্ডের শিকার হয় তখন আমরা সেটাকে বলবো যে আজকে গণতন্ত্রের হুমকির সম্মুখীন হবো। লক্ষ্য করে আজকে দেখুন, আজকে জাতীয়তাবাদের দিকে দেখুন, আজকে আমরা পর্যন্ত জাতীয় অনেকগুলো বিষয় রয়েছে যে অবিরক্ষিত কিছু বিষয়গুলো রয়েছে, সেগুলোর মধ্যে আজকে আমরা পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারি না স্পিকার। আজকে আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের অর্থনৈতিক পরিকল্পনা করার জন্য আজকে আমরা সেই জায়গা থেকে আজকে আমরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে যেখানে সবাই একসাথে কাজ করার কথা ছিল আজকে সেই জায়গা থেকে আমরা একসাথে কাজ করছি। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে আমরা যেটুকু শুনেছি সেটি হচ্ছে আমাদের স্বাধীনতা তখন অর্জিত হবে না যখন এই অনুপাতগুলো সমান হবে না বা এই ধরনের কথা। কিন্তু এই মুহূর্তে আমরা শুনতে পেলাম যে একজন যদি হত্যা হয় তাহলে আমরা ধরে নিব গণতন্ত্র ব্যর্থ। তাদের প্রধানমন্ত্রীর কথায় বা তাদের পুরো সংজ্ঞায়নে এই ধরনের কোনো বাক্য উপস্থিত ছিল না যে একজন হত্যা হলেও গণতন্ত্র থাকবে। আমি বলেছি যে আমরা একজনের কথা বলেছি অনুপাত যখন সমান না হবে তখন বলেছি যে অনুপাত যদি সমান না হয় তখন আমরা সেটাকে হত্যাকাণ্ড তখন এটাকে হুমকি সম্মুখীন হিসেবে দেখবো। আমি পয়েন্টটা বলছি ওই মেজর সেন্সে না, এটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলা, সেজন্য আমি পয়েন্ট ওইভাবে দিচ্ছি না, তবে বিচারক আছে এটা অবশ্যই মাথায় রাখতে। ধন্যবাদ স্যার, আপনার বিচারক চালিয়ে যাচ্ছে। তৃতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা স্পিকার। আজকে যার যা ধর্ম আছে সবাই স্বাধীনভাবে পালন করার কথা ছিল, কিন্তু স্পিকার লক্ষ্য করে দেখুন আজকে যারা আদিবাসী রয়েছে, আজকে যারা উপজাতি রয়েছে, আজকে যারা দেশের
সংখ্যালঘু বসবাস করছে, আজকে তাদের উপর আমরা কি দেখছি? আজকে তাদের উপর বর্বরচিত হামলা দেখছি মাননীয় স্পিকার। আজকে তাদের ধন সম্পত্তি ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদের গণবাহিনী দুর্বিশ্বাস করে দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। আজকে তাদের উপর হামলা করা হচ্ছে মাননীয় স্পিকার। এই প্রমাণগুলো তো মাননীয় স্পিকার আজকে আমাদের কাছে প্রতিমান মাননীয় স্পিকার। লক্ষ্য করে দেখুন মাননীয় স্পিকার, আজকে রামপুরে যদি আমরা লক্ষ্য করে দেখি, আজকে যশোরে আমরা অবনগরে লক্ষ্য করে দেখি, আমি আর কোনো কন্ট্রিবিউশন দিচ্ছি না। তবে বিবাহের দিকে লক্ষ্য করে দেখুন মাননীয় স্পিকার, আজকে কি করা হচ্ছে মাননীয় স্পিকার? আজকে ধর্মীয় উস্কানি দিয়ে, আজকে মুসলিমরা অবশ্য ধর্মীয় উস্কানি দিয়ে আজকে সংখ্যালঘুদের হামলা করছে মাননীয় স্পিকার। লক্ষ্য করে দেখুন, আজকে যখন রাঙামাটিতে যখন লক্ষ্মীগুলো আদিবাসীদের কাছে হত্যা করা হচ্ছে, তখন আমরা লক্ষ্য করে দেখছি যে আজকে ধর্মনিরপেক্ষতা, আজকে আমরা যেখানে স্বাধীনভাবে ধর্ম পালন করার কথা ছিল, যে পরিমাণ স্বাধীনতার দরকার ছিল, তারা সেটা পাচ্ছে না মাননীয় স্পিকার। আজকে আমরা সমাজতন্ত্র নিয়ে কথা বলেছি মাননীয় স্পিকার। তো লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের বাংলাদেশে বর্তমানে যে সমাজতন্ত্র নিয়ে আমরা কাজ করেছি, অর্থাৎ 72 সালে আমরা চেয়েছিলাম একটি সমাজতন্ত্র যেটা সোভিয়েত ইউনিয়নের মতো হবে, অথবা সোভিয়েত ইউনিয়নের মতো এরকম একটা সমাজতন্ত্রের অর্থনৈতিক কাঠামো চেয়েছিলাম। কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন, আজকে আমরা পাচ্ছি কি পুঁজিবাদী সমাজতন্ত্র মাননীয় স্পিকার। আজকে মাত্র কিছু কয়েকজন ব্যক্তির হাতে আজকে আমাদের সম্পদগুলো আজকে রয়েছে কুকিগত হয়ে গেছে। আজকে বস্তিগুলোর দিকে তাকান মাননীয় স্পিকার, আজকে দারিদ্র সীমার দিকে তাকান, সবগুলো আছে যেখানে সমানভাবে থাকার কথা ছিল, আজকে সেই পর্যায়ে আমরা আজকে নিশ্চিত করতে পারি না মাননীয় স্পিকার। আজকে অর্থাৎ আমরা সকল ক্ষেত্রে আজকে কি চেয়েছিলাম? আমরা দেশকে স্বাধীন করতে চেয়েছিলাম এবং দেশের মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে সকলকে সমতায়ন করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আজকে আমরা আদৌ পর্যন্ত নিশ্চিত করতে পারি মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা আমাদের অবস্থা থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি মাননীয় স্পিকার যে 4টা মূলনীতি ছিল: সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং এইসব এবং গণতন্ত্র। এই 4টিকে আজকে আমরা আমাদের দেশে এখন পর্যন্ত হুমকির সম্মুখে। যদি হুমকির সম্মুখে, এর জন্য আমরা বলেছি আজকে আমরা আদৌ পর্যন্ত স্বাধীন হতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় মোহাম্মদ দেলোয়ার হোসেনকে তার বক্তব্য প্রদান করার জন্য। আমরা বুঝতে পারছি বিতর্ক খুবই জমে উঠেছে এবং আমার কাছে মনে হচ্ছে দর্শকরাও খুব মনোযোগ সহকারে বিতর্কটি শুনছেন এবং বিতর্কটি বোঝার চেষ্টা করছেন কোথা থেকে তারা বিতর্কটি করতে চাচ্ছে। এ পর্যায়ে যাচ্ছে বিরোধী দলীয় উপনেতা অর্পণ চক্রবর্তী। অর্পণ চক্রবর্তী বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ সংসদের পরিচালনার জন্য। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি এরকম: এই সংসদ মনে করে যে আমরা আজও স্বাধীন নই। এই সংসদ মনে করে যে আমরা আজও স্বাধীন নই। মাননীয় স্পিকার, সংজ্ঞার এরকম ছিল যে আমরা বলতে তিনি আপামর বাঙালি বুঝিয়েছেন। আজও বলতে 1971 থেকে বর্তমান সময় 2018 সাল পর্যন্ত, এবং স্বাধীন বলতে বুঝিয়েছেন তিনি যে সংবিধানের যে 4টি স্তম্ভ, সেই স্তম্ভের অনুপাত ঠিক আছে কিনা। মাননীয় স্পিকার, প্রথমেই বলি আমরা বিতর্ক করছি কোন জায়গায়। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিরোধী দলের নেতা যেটা বলে গেছেন যে আমরা আজকে দেখবো যে এই যে অনুপাতের কথা তারা বলে গেছেন, এই অনুপাতটা কোথায়? আসলে এই অনুপাতটা কখন কোন অবস্থায় গেলে আমরা ধরে নিব যে আজকে আমরা স্বাধীন, সেটি তারা বলে যাননি। মাননীয় স্পিকার, তারা তার পরবর্তীতে যেটি বললেন যে পরবর্তীতে এরকম আসলো যে যদি একজনও হত্যা হয় তাহলে তারা গণতন্ত্র হুমকির সম্মুখীন করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার যে প্রশ্ন যেটি সেটি হচ্ছে এই যে রেশিও সবসময় মাননীয় স্পিকার, রেশিও করতে হলে আমার কোনো অনুপাত ব্যাখ্যা করতে হলে আমাকে কোনো একটা তুলনা দেখাতে হবে মাননীয় স্পিকার। আমার এই তুলনাটা নাই মাননীয় স্পিকার। তারা বলছেন যে আজকে আমার কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না, আজকে জাফরিকা স্যারের উপরে হামলা হবে না মাননীয় স্পিকার, আজকে কোনো ব্যক্তির উপরে কোনো রকম হামলা হবে না এবং কোনো রকম প্রত্যেকে নিরাপদ থাকবে এবং কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না। মাননীয় স্পিকার, আমাদের প্রশ্ন, এটা আসলে আদৌ বিশ্বের কোনো দেশে এরকম কোনো আদর্শ আছে কিনা যার মাধ্যমে আমরা বলে দেবো এই যে আজকে এটা আমরা স্বাধীনতা বলবো? মাননীয় স্পিকার, তারা বলে গেছেন যে আজকে আমাদের দেশ সোভিয়েত ইউনিয়ন, ইউএসএ এদের দ্বারা প্রভাবিত হচ্ছে। মাননীয় স্পিকার, এটা বিশ্ব রাজনীতি মাননীয় স্পিকার, যে আমাদের যে কোনো দেশ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তার বাইরের দেশের প্রভাব তার উপরে থাকবে মাননীয় স্পিকার। আজকে এইটা ওয়ার্ল্ড পলিটিক্সের ভেতরে মাননীয় স্পিকার, এরকম কোন রকম আমরা এরকম কোন রাষ্ট্র আদৌ দেখাতে পারবো কিনা যেখানে কোন রকম অন্য কোন রাষ্ট্রের কোন প্রভাব সেই রাষ্ট্রের উপরে নেই মাননীয় স্পিকার। এটাতে কোনো ডমিনেন্স নেই, এটাতে কোনো নিচু নামানোর কিছু নেই মাননীয় স্পিকার, এটা বিশ্ব রাজনীতির একটি অংশ। মাননীয় স্পিকার, আজকে তারা জাতীয়তাবাদ নিয়ে কথা বলছে মাননীয় স্পিকার। তারা বলেছেন যে আমরা পাহাড়িদেরকে পর্যাপ্ত অধিকার দিচ্ছি না, পাহাড়িদের উপরে যে পাহাড়িদের মধ্যে জাতীয়তাবাদের চেতনাটা বিকশিত হচ্ছে না, যার কারণে সংবিধানের এই স্তম্ভটি এখানে নষ্ট হচ্ছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে পার্বত্য এলাকায় যে পাহাড়িরা রয়েছে মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী আমাদের বিরোধী দলের নেতা প্রথমে এসে বলে গেছে মাননীয় স্পিকার যে তারা তাদের নিজেদের যে সত্তা, তাদের নিজেদের জাতীয়তা, সেটা তারা ঠিক মতো ব্যবহার করছে মাননীয় স্পিকার। আজকে আমরা যদি আমাদের জাতীয়তা তাদের উপরে চাপিয়ে দিতে চাই, তখন মাননীয় স্পিকার জাতীয়তাবাদ নষ্ট হবে, তখন আমরা বলতে হবে আমাদের স্বাধীনতা আসতে নেই। কিন্তু মাননীয় স্পিকার, আমরা করিনি। কাজে এখান থেকেও জাতীয়তাবাদের ক্ষেত্র থেকেও আমাদের দেশে এখনো পর্যন্ত স্বাধীনতা বিরাজমান। মাননীয় স্পিকার, গণতন্ত্রের ব্যাপারটি খেয়াল করুন। তারা বলেছেন যে 2টি পরিবারের মধ্যে গণতন্ত্রকে সমাবদ্ধ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে, হ্যাঁ অবশ্যই করুন। আচ্ছা, আপনি একটি জিনিস ভালো মতো ব্যাখ্যা করে দিয়ে যান
যখন বাংলাদেশের ইলেকশনে ইউএসএ থেকে প্রতিনিধি দল পাঠিয়ে এটিকে ইন্টারফেয়ারেন্স করা হয়, হস্তক্ষেপ করা হয়, তখন আপনি বিষয়টিকে কিভাবে কূটনৈতিক সমাধান দেখেন? এখনো পর্যন্ত আমরা বাংলাদেশ দ্বিতীয় বিশ্বের একটি দেশ, আমরা এখনো এই পরিমাণ প্রভাব আমাদের মধ্যে যে আমরা অন্য দেশে এখনো পর্যন্ত আমাদের একটা দ্বিতীয় বিশ্বের সিদ্ধান্তের উপরে তারা এসে আমাদের মধ্যে ইন্টারফেয়ার নন স্পিকার, তারা আমাদেরকে সাহায্য করার জন্য এবং আসতে পারে নন স্পিকার, এখন যখন নন স্পিকার এটি আমরা তারা আমাদের উপরে জোরপূর্বক আসছে নাকি আমরা তাদেরকে এন্ট্রান্স দিচ্ছি নন স্পিকার, এটি হচ্ছে বিষয়। নন স্পিকার এই সিদ্ধান্তটা আমাদের উপরে যে আমরা আদৌ তাদেরকে আনবো কি আনবো না, কাজী নন স্পিকার এখানেও আমরা স্বাধীন, আশা করি ব্যাখ্যাটি পেয়েছেন। নন স্পিকার ফিরে আসছে ধর্মনিরপেক্ষতায়। নন স্পিকার আজকে আমাদের বিরোধী দল নেতা যে কথা বলেছেন যে আমরা তখনই ধর্মনিরপেক্ষ বলে মানবো যখন আমাদের প্রত্যেকটি ধর্মের লোকজন তাদের নিজস্ব মতামত স্বাধীনভাবে ব্যক্ত করতে পারবে। নন স্পিকার লক্ষ্য করুন আজকে কোথায় কোন একটা প্রত্যন্ত অঞ্চলে সংখ্যালঘুর উপরে একটা আক্রমণ হয়েছে। স্পিকার পয়েন্ট অফ অর্ডার ঠিক এই জায়গাতে মাননীয় মন্ত্রী যখন কথা বলা শুরু করেছেন, যখন তিনি প্রভাবশালী রাষ্ট্রগুলোর হস্তক্ষেপে আমাদের দেশের কথা বলেছেন, তখন তিনি বলেছেন এটি হচ্ছে বিশ্ব রাজনীতি, বিশ্ব রাজনীতিতে যখন টিকে থাকতে হয় একটি দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক থাকে তখন হস্তক্ষেপ করে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন একটি পিওয়াই তুললেন তখন তিনি উত্তরটা এভাবে দিলেন, আমরা তৃতীয় বিশ্ব, আমরা এর জন্য আমরা মধ্যময়ের দেশ, এর জন্য হস্তক্ষেপ করছি, অর্থাৎ আমরা দরিদ্র এর জন্য হস্তক্ষেপ করছি, অর্থাৎ তার দুটি বক্তব্য সাংঘর্ষিক ছিল সরাসরি। স্পিকার আমি বলেছি আমরা তৃতীয় বিশ্বের দেশ, যার কারণে তারা আমাদেরকে সাহায্যের জন্য আসছে। স্পিকার এটা ওয়ার্ল্ড পলিটিক্সেরই অংশ। স্পিকার এটা আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন ছিল বলে মনে করি। যেটা বলেছে যে বাইরের দেশগুলোকে আমাদের যখন ইন্টারফেয়ার করতে আসছে তখন কিন্তু আমরা স্বাধীনভাবেই আসার সুযোগটা দিচ্ছি বলে আমরা স্বাধীন। আমরা স্বাধীন ওই অর্থে যখন আমরা অনুমোদনটা দিচ্ছি, অনুমোদন ছাড়া কিন্তু কেউ ঢুকছে না। তো পয়েন্ট অফ অর্ডারটি নিচ্ছি। মানুষ স্পিকার অসংখ্য ধন্যবাদ আপনার শুভেচ্ছা জন্য। মানুষ স্পিকার ব্যাখ্যায় ফিরে আসছি। যে ব্যাখ্যা ছিল মানুষ স্পিকার ধর্মনিরপেক্ষতা। মানুষ স্পিকার কোন একটা প্রত্যন্ত অঞ্চলে কোন একজন সংখ্যালঘুর উপরে যদি আক্রমণ ঘটে, মানুষ স্পিকার এটা দিয়ে আমরা সার্বিক দেশের ব্যাখ্যা অবস্থা বিবেচনা করতে পারি না। মানুষ স্পিকার এরকম বিচ্ছিন্ন ঘটনা মানুষ স্পিকার প্রতিদিন এসে বিশ্বের বিভিন্ন দেশে এরকম ঘটে আসছে। মানুষ স্পিকার কাজেই আমাদের যে কথাটি সেটি হচ্ছে যে এরকম কোনো আদৌ যদি এরকম কোনো আদর্শ না থাকে মানুষ স্পিকার, যেদিকে যেরকম আদর্শ আমরা আজকে যেরকম আদর্শে পৌঁছালে আমরা আজকে আমাদের স্বাধীনতা আমাদের দেশকে স্বাধীন করবো, এরকম কোনো আদর্শ যদি না থাকে মানুষ স্পিকার তাহলে আমরা এই রেশিওটা দেখাতে পারি না মানুষ স্পিকার। কাজে আজকে আমরা যদি বলতে পারি যে আজকে আমাদের এই চারটি যে স্তম্ভ অর্থাৎ গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই চারটি স্তম্ভ আসলে ঠিক মানুষ স্পিকার ঠিক পর্যায়ে ঠিক জায়গায় আছে। অর্থাৎ মানুষ স্পিকার আমাদের দেশ এখন স্বাধীন রয়েছে। কাজে তাদের যেই প্যারামিটারগুলো ছিল সেটি সম্পূর্ণ ভুল, এটি আমরা প্রমাণিত করলাম। এবং মানুষ স্পিকার আমরা যে পেপারটি বলে গেছিলাম যে আমাদের এই চারটি গণতন্ত্র, আমাদের দেশের জনগণ নির্বাচন থেকে শুরু করে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। মানুষ স্পিকার আজকে আমাদের দেশের সকলের জাতীয়তাবাদ ঠিকভাবে রক্ষিত হচ্ছে। মানুষ স্পিকার আজকে আমাদের দেশে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে আমরা সংখ্যালঘু এবং সংখ্যালঘু উভয়কেই সমান গুরুত্ব দিচ্ছি। মানুষ স্পিকার কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদে মানুষ স্পিকার সমাজতন্ত্রের যে বিষয়টি চলে আসছে সেটি আমাদের দ্বিতীয় পক্ষে ব্যাখ্যা করে যাবে। মানুষ স্পিকার অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে মানুষ স্পিকার দেখা যাচ্ছে যে আমাদের এই যে সংবিধান যে চারটি স্তম্ভ যেটা 1972 সালে রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই চারটি এখনো পর্যন্ত বর্তমান রয়েছে এবং সেগুলো সমান তালে এগিয়ে যাচ্ছে। এবং আদি মানুষ স্পিকার আমরা বলতে পারি যে আমাদের দেশ এখনো স্বাধীন। এবং যেহেতু তারা তাদের যে রেশিওর কথা বলছেন সেই রেশিওর কোনো আইডিওলজি দেখাতে পারেননি, তাদের কোনো তুলনা দেখাতে পারেননি এবং কোন রেশিওতে পৌঁছালে আমরা আদৌ দেশকে স্বাধীন করবো এবং এরকম এই রেশিও অনুযায়ী আদৌ কোনো স্বাধীন দেশ বিশ্বে বিরাজমান কিনা এটাও তারা বলে যাচ্ছে। আদি মানুষ স্পিকার আমার মনে হয় এই প্রস্তাব সংসদে নিয়ে যাওয়ার কোনো যোগ্যতা রাখে না। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা ভরত চক্রবর্তীকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমরা মাননীয় সংসদ সদস্য দল কংগ্রেস রাবির পক্ষ থেকে বলবেন মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি স্পিকার রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। প্রস্তাব হচ্ছে এই সংসদ মনে করে যে আমরা আরো স্বাধীন নই। মাস্টার আজকে সংসদে ডিমান্ডটি কোথায় ছিল? প্রধানমন্ত্রী যখন চারটি ক্রাইটেরিয়ার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন এই যে চারটি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের যখন সমন্বয় না ঘটে, আমরা যে আশাটি করেছিলাম তার প্রতিফলন যখন না ঘটে, তো সেই জায়গা থেকে আমরা বিতর্ক করেছিলাম। সেই জায়গায় বিরোধী বিতর্ক করার জায়গা এটি ছিল যে আমরা সেই জায়গা থেকে কতটুকু পেরেছি, অর্থাৎ সফল হয়েছে কি হয় না। সেই জায়গা থেকে মানুষ স্পিকার বিরোধী দল একটি ক্রাইটেরিয়া সরাসরি প্রমাণ না করে আমাদের সমালোচনা করে মানুষ স্পিকার আজকে সংসদে 10টা ভিতরে রেখেছে। মানুষ স্পিকার আজকে যাচ্ছি না, অবশ্যই তাদের ক্রাইটেরিয়া দেওয়া উচিত ছিল। মানুষ স্পিকার সেই জায়গা থেকে তারা নিজস্ব জায়গা থেকে আমাদের শুধু সমালোচনা করে গেছে, তারা নিজস্ব জায়গা থেকে ক্রাইটেরিয়া তারা দেখিয়েও যায়। মানুষ স্পিকার সাম্প্রদায়িক হামলাকে আজকে বাংলাদেশে যেখানে 6 লাখ সাম্প্রদায়িক হামলায়
যখন রক্ত মানুষ স্পিকার পড়ে যায় মানুষ স্পিকার, যখন রামত মানুষ স্পিকার, শত শত হিন্দুদের বাড়িঘর পড়ানো হয় মানুষ স্পিকার, যখন মানুষ স্পিকার সাঁওতালে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সম্পর্কে আত্মসাৎ করা হয়, এটি মানুষ স্পিকার কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। মানুষ স্পিকার আজকে একটি জায়গা থেকে তার যুক্তি ধর্ম করার চেষ্টা করেছে। আজকে জাতীয়তাবাদের চেতনায় মানুষ স্পিকার আমরা একত্রিত কিভাবে হব? তারা বলছে জাতীয়তাবাদের চেতনা আমরা একত্রিত হয়েছি। মানুষ স্পিকার জাতীয়তাবাদের চেতনা তখন আমাদের মাঝে প্রশ্নবিদ্ধ হয় যখন যুদ্ধাপরাধের বিচার নিয়ে আমাদের প্রশ্ন হয়। মানুষ স্পিকার যুদ্ধাপরাধের বিচার যখন মানুষ স্পিকার দেশের একটি অংশ, দেশের স্বাধীনতা বিরোধী একটি অংশ তখন মানুষ স্পিকার যুদ্ধাপরাধের বিচার না পায় এবং তখন মানুষ স্পিকার বাংলাদেশ সরকার তাদের কোনো কাজের ভূমিকা তাদের বিরুদ্ধে পালন করতে পারে মানুষ স্পিকার, তখন আমরা বলছি জাতীয়তাবাদ নেই মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে তারা বলে গেছে মানুষ স্পিকার যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে তাদের নিজস্বতা আছে কিনা, তারা নিজস্ব ভাষাকে ব্যবহার করার শক্তি আছে কিনা। মানুষ স্পিকার আজকে পার্বত্য অঞ্চলের মানুষের সংস্কৃতিকে লালন করার জন্য নিজস্ব ভাষাকে সক্রিয় করার জন্য ক্ষমতা আছে কিনা। এর চেয়ে বড় কথা হচ্ছে মানুষ স্পিকার যে আজকে পার্বত্য অঞ্চল তারা দাবি করেছে একটি নিজস্ব ভূখণ্ডের জন্য, অর্থাৎ তাদের শান্তিতে বসবাস করার জন্য যেখানে বাংলাদেশ হস্তক্ষেপ থাকবে না, সেটি আমরা দিতে পেরেছি কি পেরে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার সেই জায়গা দাঁড়িয়ে 1997-98 সালে একটি নতুন নীতিমালা হলেও এখন পর্যন্ত মানুষ স্পিকার একটি নীতিমালা বাস্তবায়ন হয়নি। মানুষ স্পিকার তাদেরকে আমরা স্বাধীনতা দিতে পারিনি। মানুষ স্পিকার তারা বলেছে রাজনৈতিক দল পরে আমি চেয়ে নিব। মানুষ স্পিকার রাজনৈতিক দল তারা একত্রিত হতে পেরেছে কি পারেনি। মানুষ স্পিকার বাংলাদেশের রাজনীতি একটি দল শাসন করছে বা দুইটি দল শাসন করছে এটা আজকে বিষয় না। আজকে বিষয় হচ্ছে একটি দল থাকুক দুটি দল থাকুক, তারা আজকে জনগণের যে অধিকার সে হস্তক্ষেপ করছে কি পারেনি। মানুষ স্পিকার নির্বাচনে 154টি আসলে মানুষ স্পিকার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় মানুষ স্পিকার, তখন জনগণের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে মানুষ স্পিকার। আজকে বিশ্বজিৎ মানুষ স্পিকার বিশ্বজিৎ রায় মানুষ স্পিকার হামলা হয়েছে, তাকে নিহত করা হয়েছে মানুষ স্পিকার। কিছুদিন আগে মানুষ স্পিকার আমাদের শ্রমিক স্যারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তার হামলা করা হয়েছে। মানুষ স্পিকার প্রশ্ন দাঁড়াচ্ছে একটি, আমরা কি তাদের বিচার করতে পারছি কি পারি না মানুষ স্পিকার? দেখেন একটি বিচার আমরা করতে পারি মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে নারীদের নিরাপত্তা আমরা দিতে পারছি না। আজকে তরুণ হত্যা হচ্ছে মানুষ স্পিকার, খাদিজের উপর হামলা করা হচ্ছে, সেই রকম মানুষ স্পিকার তাদের বদ্রুদের মতো সন্ত্রাসী এখন বিচার আমরা করতে পারি না মানুষ স্পিকার। মানুষ স্পিকার একটু পৌঁছে নিব। মানুষ স্পিকার আমরা জাতীয়তাবাদের চেতনা কথা বলেছি মানুষ স্পিকার। বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ স্পিকার প্লিজ বলুন। স্যার আপনি কিছুক্ষণ আগে বললেন যে পাহাড়ি মানুষজন বাংলাদেশের সরকারকে বলছে তাদেরকে তাদের নিজস্ব অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার ক্ষমতা দিতে এবং তাদের নিজস্ব অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করবে যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু স্যার আমি যতটুকু জানি যে এরকম যদি হয় তাহলে দেশের সার্বভৌমত্ব যে মেইন জিনিস সেটি সম্পূর্ণরূপে আঘাতপ্রাপ্ত হবে, দেশের সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। মানুষ স্পিকার কখনোই পার্বত্য অঞ্চলে তারা এটি চায়নি, স্বাধীন ভূখণ্ড চায়নি মানুষ স্পিকার। তারা চারটি উদ্দেশ্য দিয়েছে মানুষ স্পিকার, স্বাধীন ভূখণ্ড এবং তাদের চলাফেরা অধিকার এবং তাদের নিজস্ব বসবাস করার জন্য একটি সুন্দর একটি ভূখণ্ড, যেখানে তারা বলেনি কখনোই তাদের নিজস্ব সরকার গঠন মানুষ স্পিকার। তারা বাংলাদেশ সরকারের মন্ত্রী কাজ করতে চেয়েছে মানুষ স্পিকার। বাংলাদেশে তার জাতীয় জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হত্যা করা হয়েছে, জিয়া রহমান হত্যা করা হয়েছে, চারজন মানুষ স্পিকার দেশের সেরা নেতাদের হত্যা করা হয়েছে, একটি স্বাধীনতা করতে পারেনি মানুষ স্পিকার। মানুষ স্পিকার স্বাধীনতা কোথায় মানুষ স্পিকার? আজ মানুষ স্পিকার আমরা ধর্মের প্রস্তানি কথা বলছি মানুষ স্পিকার। মানুষ স্পিকার যখন দেখি আজকে রামমন্দির যখন মানুষ স্পিকার উৎসব চলে সেখানে স্বাধীনভাবে তারা ভয় করে তাদের অনুষ্ঠানটি সর্বদান করতে পারবে কি পারবে না, তাদের মতো হামলা হয় মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে খাদিজাকে আমরা খাদিজার নিরাপত্তা দিতে পারছি না মানুষ স্পিকার। আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা দিতে পারছি না। অর্থাৎ আমরা এখন পর্যন্ত আমরা যে উদ্দেশ্য মানুষ স্পিকার স্বাধীন করেছিলাম একটা উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারি মানুষ স্পিকার। অতএব এই সংসদ আমাদের পক্ষে জন্য যায় মানুষ স্পিকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদকে তার চালানোই বক্তব্য দেওয়ার জন্য। এরপরে আমরা চলে যাচ্ছি বিরোধী দল রুয়েডিসির সংসদ সদস্য মিজানুর রহমান। বক্তব্য দিতে আসছেন মিজানুর রহমান মুস্তাফিজ।
মানে স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে স্পিকার মাননীয় সাংসদের অনেক জ্বালাময় বক্তব্য শুনলাম এবং মানে স্পিকার তার জ্বালাময় বক্তব্যের শেষ মুহূর্তে কথা দিয়ে শুরু করছি। তিনি বলে গেলেন মানে স্পিকার পার্বত্য চট্টগ্রামে আজকে স্বাধীনতা দাবি করা হচ্ছে এবং আজকে বাংলাদেশ রাষ্ট্র সেই স্বাধীনতাটা দিচ্ছে না, এর মানে হচ্ছে আজ আমরা স্বাধীন নই তাদের দেওয়া চারটি ক্রাইটেরিয়া অনুযায়ী। মানে স্পিকার খুবই হাস্যকর একটি কথা ছিল, আজকে যদি আমরা পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতা দিয়ে দিই তাহলে আমাদের যে জাতীয়তাবাদের যে চেতনাটি কিংবা আমাদের যে সার্বভৌমত্বটি মানে স্পিকার সেটি যখন রক্ষা হবে না মানে স্পিকার আমরা আবার পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতা দিয়ে দিচ্ছি মানে স্পিকার, এরকম হাস্যকর একটি কথা ছিল তাদের মধ্যে। মানে স্পিকার লক্ষ্য করুন, আজকে মাননীয় সাংসদ বলে গেলেন যে ক্রাইটেরিয়া আজকে আমরা দিয়ে যাইনি। মানে স্পিকার আজকে যেখানে কিনা আমরা বলেই যাচ্ছি যে আমার দেশের স্বাধীনতাটা আজকে অর্জিত হচ্ছে, রক্ষিত হচ্ছে মানে স্পিকার, যেখানে কিনা মানে স্পিকার আজকে কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য আমি আমার স্বাধীনতাকে আজকে আমরা অরক্ষিত বলতে পারি না, সেটাই ছিল মূলত মানে স্পিকার আজকে আমাদের ক্রাইটেরিয়াটি যে আজকে আমরা কেন স্বাধীন নই এর বিরুদ্ধে আজকে কথা বলছি মানে স্পিকার। মানে স্পিকার লক্ষ্য করুন, আজকে ধরুন আজকে বাংলাদেশ একটি এরোপ্লেন অর্থাৎ একটি উড়োজাহাজ এবং মানে স্পিকার এই উড়োজাহাজে দুজন পাইলট মানে স্পিকার বিমানটিকে পরিচালনা করছে। এখন মানে স্পিকার কথা হচ্ছে যে এই বিমানটিকে পরিচালনা করার জন্য কিন্তু আপনাকে মানে স্পিকার এয়ারপোর্টে আপনাকে যোগাযোগ করতে হবে, অর্থাৎ মানে স্পিকার আপনি কিন্তু একজনের উপর নির্ভরশীল। ঠিক সেই জায়গা থেকে মানে স্পিকার আজকে আমাদের এই বাংলাদেশ সরকার, আমাদের এই বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে বলুন কিংবা রাজনৈতিকভাবে বলুন যে কোনো ক্ষেত্রে মানে স্পিকার আজকে আমরা এখনো প্রথম বিশ্বের দেশগুলোর প্রতি মানে স্পিকার আজকে আমরা এখনো সাহায্যের জন্য চেয়ে থাকি। মানে স্পিকার আজকে তাদের কাছ থেকে সাহায্যটা আমরা নিয়ে থাকি, তাদের পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ এই জায়গাতে আমি যখন পার্বত্য চট্টগ্রামের কথা বলে গেছি তখন চারটি ক্রাইটেরিয়াকে মানে স্পিকার তাদের অধিকারের জায়গা থেকে শান্তির জন্য তাদের সাথে একটা চুক্তি সমঝোতার একটি নিষ্পত্তির কথা বলে গেছি। নতুন করে তিনি যেটা বলার কথা বলেছেন সেটা হচ্ছে আমি নাকি বলে গেছি মানে স্পিকার যে তাদেরকে স্বাধীন ভূখণ্ড দেওয়া, সেই স্বাধীন ভূখণ্ড দিলে কি হবে সেই জায়গা থেকে তিনি বলেছেন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি পয়েন্ট অফ প্রিভিলেজ নিয়েছি। লাস্ট মোমেন্টে স্বাধীনতার কথা এসেছে, উনি স্বাধীনতার কথা বলতে উনি বলেছেন যে ওনারা চারটা মূল দিতেছে বাংলাদেশ সরকারের অধীনেই তারা অত স্বাধীনতা চাচ্ছে নিজস্ব মানে স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় বেচানোর জন্য। মানে স্পিকার লক্ষ্য করুন যে কথাটি বলছিলাম যে আজকে এই যে মানে স্পিকার আজকে তারা বলে যাচ্ছেন যে ইউএসএ কিংবা ইউকে আজকে আমাদের দেশে রাজনীতিতে হস্তক্ষেপ করছে, আজকে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে মানুষকে আমরা এটাই বলে গিয়েছি যে স্বাধীন আজকে আমরা স্বাধীনভাবে তাদেরকে সে হস্তক্ষেপ করার জায়গাটি দিচ্ছি বলে আজকে তারা স্বাধীনভাবে আমাদের উপর হস্তক্ষেপ করতে পারছে। মানে স্পিকার এরোপ্লেনের সাথে উদাহরণটি এই জায়গাতে আজকে আমরা এখন তাদের উপর নির্ভরশীল, কেননা মানে স্পিকার আজকে আমরা এখন প্রথম বিশ্বের সেই দেশগুলো কাতারে পড়তে পারিনি, সেই জায়গা থেকে মানে স্পিকার এরপর মানে স্পিকার আজকে বিভিন্ন হামলার কথা বলা হচ্ছে, আজকে যেখানে কিনা মানে স্পিকার আজকে যে সকল রাষ্ট্রকে আজকে রোল মডেল হিসেবে আজকে তারা মানছে যে ইউকে বা ইউএসএ কানাডা মানে স্পিকার আজকে এই সকল রাষ্ট্রে কিন্তু মানে স্পিকার আজকে জঙ্গি হামলা হচ্ছে মানে স্পিকার। আমরা কিন্তু কিছুদিন আগে মানে স্পিকার কানাডায় জঙ্গি হামলা দেখেছি মানে স্পিকার, 2001 সালে আমরা ইউএসএ তে জঙ্গি হামলা দেখেছি মানে স্পিকার। এর মানে এই নয় মানে স্পিকার যে ওই দেশে এই দেশগুলো যাদেরকে আজকে তারা রোল মডেল হিসেবে দাঁড় করাচ্ছেন এই দেশগুলো আজকে ধর্মনিরপেক্ষ নয় মানে স্পিকার, সেই জায়গা থেকে আজকে বিতর্ক মানে স্পিকার। মানে স্পিকার আজকে পাহাড়িদের নাগরিক আজকে পাহাড়িদের কথা বলা হচ্ছে, মানে স্পিকার লক্ষ্য করুন আজকে যখন কিনা পাহাড়িরা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে তারা বাংলাদেশের নাগরিকত্বের সুবিধা ভোগ করে, ঠিক সেই জায়গা থেকে মানে স্পিকার আজকে আমাদের জাতীয়তাবাদের প্রশ্নটি কোন জায়গায় উঠে সেটা আজকে সবচেয়ে বড় প্রশ্ন। আজকে পাহাড়িরা তাদের নিজেদের ঐতিহ্যকে টিকে রাখার জন্য আজকে যদি আমরা তাদেরকে সেই স্পেসটি দেই তাহলে কি মানে স্পিকার আমাদের যে জাতীয়তাবাদের যে চেতনাটি সেটিকে আজকে ভঙ্গুর হয়ে যাবে মানে স্পিকার, তা অবশ্যই না মানে স্পিকার। মানে স্পিকার সমাজতন্ত্র লক্ষ্য করুন মানে স্পিকার আজকে মানে স্পিকার মাননীয় মন্ত্রী এসে বলে গেলেন যে আজ এই সমাজতন্ত্রে আমাদের যে আইডিওলজিটি ছিল সেটি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মতো আরেকটি আইডিওলজি মানে স্পিকার। এখন কথা হচ্ছে মানে স্পিকার এই সোভিয়েত ইউনিয়নে যখন কিনা মানে স্পিকার তার অস্তিত্ব মানে টিকে রাখতে পারেনি, সেই জায়গা থেকে মানে স্পিকার আজকে এই মানে এই শব্দ জার্মানি আর বাংলাদেশ কিভাবে সোভিয়েত ইউনিয়নকে অনুসরণ করে সেই সমাজতন্ত্রকে টিকে রাখার রাজনীতি করবে মানে স্পিকার, সেই জায়গা থেকে মানে স্পিকার সমাজতন্ত্রের অর্থনীতিকে আজকে আমরা চর্চা করতে করতে আজকে বর্তমান বিশ্বে যেটি সবচেয়ে বেশি চর্চা হয় পুঁজিবাদী সমাজতন্ত্র মানে স্পিকার, সেই পুঁজিবাদী সমাজতন্ত্রের মানে স্পিকার আজকে আমরা এগিয়ে যাচ্ছি সেই প্রথম বিশ্বে কাতারের দেশগুলোর সাথে তাল মিলিয়ে মানে স্পিকার। মানে স্পিকার আজকে বিচার সুষ্ঠুর কথা বলা হয়েছে মানে স্পিকার। মানে স্পিকার লক্ষ্য করুন আজকে বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে আজকে বিশ্বজিৎ হত্যা থেকে শুরু করে সবগুলো হত্যার মাঝে সুষ্ঠু বিচার হয়েছে মানে স্পিকার। মানে স্পিকার আজকে মাননীয় সাংসদ এসে বলে গেলেন যে জাতীয়তাবাদের সাথে আজকে যখন কিনা যুদ্ধবাদীদের বিচারটি আজকে সুষ্ঠু হয় না তখন কিনা মানে স্পিকার আজকে আমাদের জাতীয়তাবাদের প্রশ্নটি এসে যায় মানে স্পিকার। মানে স্পিকার জাতীয়তাবাদী যে চেতনাটি আজকে আমরা বাঙালি না বাংলাদেশি সেটার সাথে একটি বিচারের রায় কি হবে সেটার কোন দিক থেকে সম্পর্ক না স্পিকার সেটি আজকে স্পষ্ট নয় মানে স্পিকার। মানে স্পিকার সাধারণত চলে আসে মাননীয় প্রধানমন্ত্রী
আসলেন মানুষ স্পিকার, তিনি এসে মানুষ স্পিকার দেখিয়ে গেলেন যে বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেলেন এবং মানুষ স্পিকার স্বাধীন বলতে যে আমাদের যে 4টি ক্রাইটেরিয়া, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, তিনি বলে গেলেন যে আজকে একটি রেশিও আকারে আজকে আমরা স্বাধীন নয়, কিন্তু রেশিওটি কিরকম হবে মানুষ স্পিকার সেটি দেখে জানেন মানুষ স্পিকার। তার পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতা আসলেন, তিনি দেখিয়ে গেলেন যে আজকে কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য আমরা নিজেদেরকে এই 4টি ক্রাইটেরিয়া থেকে আজকে আমরা নিজেদেরকে পরাধীন বলতে পারি না, সেই জন্য মানুষ স্পিকার এখানে কোনো রেশিও আসে কোনো প্রশ্নে আসে না মানুষ স্পিকার। দ্বিতীয়ত মানুষ স্পিকার মাননীয় মন্ত্রী আসলেন, তিনি এসে মানুষ স্পিকার যখন কিনা তাকে বিবাহ করা হয় যে একজনকে যদি 16 কোটি মানুষের মধ্যে একজনকে যদি হত্যা করা হয় তাহলে সেটাকে আমার নিজের দেশের স্বাধীনতা কি নষ্ট হবে কিনা মানুষ স্পিকার, সেটির উত্তরে তিনি মানুষ স্পিকার বলে গেলেন যে একজন যদি মানুষ স্পিকার রেশিও আকারে হয় তাহলে একজনকে হত্যা করলেও নাকি মানুষ স্পিকার আজকে আমাদের স্বাধীনতা পূর্ণ হতে পারে মানুষ স্পিকার। মানে স্পিকার আজকে মানে আমাদের দলের উপনেতা আসলেন মানুষকে দিকে দেখিয়ে গেলেন মানুষ স্পিকার যে কিভাবে আজকে আমরা স্বাধীনভাবে বাইরের দেশগুলো হস্তক্ষেপকে গ্রহণ করে নিচ্ছি মানুষ স্পিকার। এবং মানুষ স্পিকার মাননীয় সাংসদ এসে মানুষ স্পিকার তিনি কোনো সারমর্ম না দিয়ে মানুষ স্পিকার তিনি যারা আমার বক্তব্য দিয়ে গেলেন মানুষ স্পিকার। তাই বলে দিতে চাই এই সংসদটা মনে করে আজ আমরা এখনো স্বাধীন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য তার বক্তব্য প্রদান করার জন্য। আমার সাথে আপনারা সম্ভবত একমত হবেন, আমি যখন বিরোধী দলের বক্তব্য শুনছিলাম মনে হচ্ছিল বিরোধী দলই সঠিক, আমার যখন সরকারি দলের বক্তব্য শুনছি আমার কাছে মনে হচ্ছে সরকারি দলই সঠিক। সো আমার কাছে মনে হচ্ছে বিতর্কটি খুবই জমে উঠেছে। এর মধ্যে আমাদের কলেজ প্রাধ্যাপক স্যার চলে এসেছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। সবাই আশা করি আমরা এর মধ্যে গঠনমূলক পর্ব শেষ করে ফেলছি। এই পর্বে যুক্তি খণ্ডন পর্ব এবং যুক্তি খণ্ডন পর্ব প্রথমে বিরোধী দলীয় নেতা সায়েম আল আনাস ডিসির পক্ষ থেকে বলবেন। সায়েম আল আনাসকে তার বক্তব্য গ্রহণ করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার পুনরায় প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমে বর্তমান সংসদের অবস্থাটা একটু আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করি। বর্তমান সংসদটা খাদিজা, তনু, পার্বত্য চট্টগ্রাম, সাউথ আফ্রিকার উপর নির্যাতন, এই 3টি জিনিসের ভিত্তিতেই পুরোটুকু ঘুরছে। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের পুরো বক্তব্য ছিল এই 3-4টি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে, যে ঘটনাগুলো কিনা আমাদের স্বাধীনতার অস্তিত্বকে, স্বাধীনতার অস্তিত্ব হুমকির সম্মুখীন কিনা সম্মুখীন না সেটি দেখাতে পুরোপুরি রূপে ব্যর্থ। সরাসরি যুক্তি ঘটনা চলে আসে। মাননীয় স্পিকার, বলে দেখুন আজকে তাদের যুক্তিগুলো কি ছিল? তাদের যুক্তিগুলো ছিল হচ্ছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এই জিনিসগুলো যদি রেশিও সমান হয়, জানি না কি রেশিওর কথা বলে গেলেন, কেননা রেশিওতে সবসময় তুলনা করার জন্য একটি জিনিস থাকা লাগে, যে জিনিসটি আজকে আমাদের ছিল না, সুতরাং উত্তরটি সবসময় ইনফিনিটি হতে বাধ্য। যাই হোক, তবুও তাদের মতে ছিল যে এই রেশিওটি যদি সমান হয় তাহলে আমরা ধরে নিব আমাদের দেশের স্বাধীনতা নেই। এখন মানুষ আমাদের প্রথম জিনিস ছিল সেটি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র নিয়ে তারা অনেক কথা বলে গেলেন, কিন্তু পরবর্তীতে এসে গণতন্ত্র নিয়ে তাদের বক্তব্যে কোনো যুক্তি পাইনি যে গণতন্ত্র কেন এই দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা প্রথমে বলে গিয়েছিলেন একটি কথা, যে আমাদের দেশের মতো 2টি রাজনৈতিক দল রয়েছে যারা হচ্ছে আদর্শের ভিত্তিতে হচ্ছে যাদের কাছ থেকে। কিন্তু মানুষকে আজকে আমাদের সংবিধানের দাবি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং একটি সরকার থাকুক বা 2টি সরকার থাকুক, যে কোটি সরকার থাকুক না কেন, তারা এসে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে প্রচলিত করতে পেরেছে, অর্থাৎ সেখানে আমাদের দেশ স্বাধীন। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, তারা জাতীয়তাবাদ নিয়ে অনেক কথা বলে গেল। মাননীয় স্পিকার, দেখুন, যখন আমি আদিবাসীদের তাদের নিজস্ব জাতিসত্তাকে রক্ষা করার সুযোগ দিচ্ছি, যখন আমি তাদেরকে নিজস্ব ঐতিহ্য, আচার আচরণ, সংস্কৃতি রক্ষা করার সুযোগ দিচ্ছি, ঠিক সেই জায়গা থেকে কিন্তু মাননীয় স্পিকার আমার জাতীয়তাবাদ সম্পূর্ণরূপে রক্ষিত হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমার জাতীয়তাবাদ তখনই ক্ষুণ্ণ হতো যখন আমি পাহাড়িদেরকে যে বলতাম যে তুমি চাকমা পরিচয় দিতে পারবা না, তোমাকে বাঙালি পরিচয় দিতে হবে। মাননীয় স্পিকার, তখনই ক্ষুণ্ণ হবে যখন তাদের যে অনুষ্ঠানগুলো প্রতি বছর হয়ে থাকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ
অন্যান্য যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলো যখন সরাসরি গিয়ে আমরা বন্ধ করে দিতাম তখন হচ্ছে জাতীয়তাবাদের উপর একটি হুমকি হিসেবে আসতে মানুষ স্পিকার। এরপর তাদের যে যুক্তি ছিল ধর্মনিরপেক্ষতা মানুষ স্পিকার, আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা নেই, কিন্তু মানুষ স্পিকার এই বিচ্ছিন্ন ঘটনাগুলো যে কখনোই প্রমাণ করা যাবে না যে মানুষের ধর্মনিরপেক্ষতা নেই। যখনই একটি আসছে অনেক ধর্মের মানুষ একসাথে বসবাস করবে এবং সকলে নিজের মতামত প্রকাশ করতে পারবে, ঠিক সেখানে ধর্মনিরপেক্ষতা বিদ্যমান রয়েছে। অর্থাৎ মানুষ স্পিকার তাদের যুক্তি অনুযায়ী এই পয়েন্টটিও থাকে না। এবার মানুষ স্পিকার সর্বশেষ সমাজতন্ত্র, যেমনটি আমরা বলছিলাম যে প্রত্যেকটি দেশ আমাদের মানুষ থেকে সেই স্বাধীনতাটি রয়েছে যে আমরা অন্য কোনো দেশকে আমাদের উপর প্রভাব বিস্তার করতে দিব কিনা দিব না। তারা কিন্তু মানুষ থেকে বেছে বেছে 3টি রাষ্ট্রের কথা বলেছে, পৃথিবীর সকল রাষ্ট্রের কথা বলেনি। অর্থাৎ পৃথিবীর সকল রাষ্ট্র কিন্তু আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারছে না এবং মানুষ থেকে এটি হচ্ছে আমাদের স্বাধীনতা তাদের ব্যাখ্যা। মানুষ থেকে তাদের মন্ত্রী আসলেন, স্যার 10 সেকেন্ড সময় যাচ্ছি। তাদের মন্ত্রী আসলেন, তাদের মন্ত্রী এসে কোনো অনেক আবেগী কথা বলে গেলেন, পুরো সংসদকে ইমোশনাল বানিয়ে দিয়ে গেলেন, কিন্তু কোনো লজিক সেখানে ছিল না। সুতরাং যুক্তি খণ্ডন করার মতো কোনো যুক্তি পাইনি। সুতরাং মানুষ থেকে আশা করি এই মহান সংসদে প্রস্তাবটি গৃহীত হওয়ার জন্য ধন্যবাদ বিজেপি দলীয় নেতাকে তার বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে আহ্বান করব মাননীয় প্রধানমন্ত্রীকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী ওমর আল হাসান। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল বিতর্ক করেছে যে জায়গাটি থেকে, সেটি হচ্ছে তারা খুব চালাকি করে এই অনুপাত শব্দটি নিয়ে একদম তিনজনে মারপেসের মধ্যে একটি অবস্থা তৈরি হয়ে গেল জটলা। তারা আসলে মূল সমস্যাটি বা মূল যে প্রশ্ন সেটি থেকে দূরে সরে গেল। তারা আমরা যে 4টি প্যারামিটারের যে শব্দটি বললাম যে এই 4টি সমন্বয় এবং রেশিওটি, অর্থাৎ রেশিও বলতে একটির পরে একটি পরবর্তী যে আসা, সেই ক্রমানুসারটা তারা এখান থেকে স্কিপ করে গিয়ে তারা বললেন যে আমরা এই রেশিওটি দেখাইনি, অর্থাৎ এই রেশিওটি কম্পারেটিভলি আমরা অন্য দেশের সাথে দেখাতে পারতাম, যেটি সম্পূর্ণ একটি ভুয়া বিষয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, কয়েকটি প্রশ্ন এসেছে। শেষ প্রশ্নটি হচ্ছে যে আমরা কেন 3টি রাষ্ট্রের কথা শুধুমাত্র বলেছি। প্রশ্নটি হচ্ছে এই 3টি রাষ্ট্র যখন বাংলাদেশে অতিরিক্ত করে তাদের চাপটি অর্থাৎ প্রেশারটি দেয়, তখন মাননীয় স্পিকার আমাদের প্রশ্নটি জাগে, বাংলাদেশ যদি সত্যি স্বাধীন হতো, যদি অর্থনৈতিকভাবে, যদি সমাজতান্ত্রিক ভাবে, যদি গণতান্ত্রিক ভাবে, তাহলে কি এদের চাপটি নেওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? অর্থাৎ ছিল না। পয়েন্ট অফ অর্ডারটি হচ্ছে এই পয়েন্টে যে তিনি যুক্তি খণ্ডন করবে, নতুন ব্যাখ্যা নিয়ে এসেছেন। কখনো তাদের তিন বক্তার কাছ থেকে এরকম কোনো ব্যাখ্যা আসেনি যে এই যে রেশিওগুলো একটির পর একটি সুন্দরভাবে সমন্বিত কিন্তু সংগ্রহ করলে সম্পূর্ণ নতুন একটি ব্যাখ্যা নিয়ে চলে এসেছে যে এই অনুবাদ বলতে তারা একটির পর একটি সমন্বিত ভাবে থাকছে কিনা সেটি বোঝাচ্ছে। মাননীয় স্পিকার, এই একটির পরে একটি আসন অনুপাতে এটি একটি নির্দিষ্ট ক্রম, এটিকে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। তারা বুঝেনি বলে এটি নতুন করে বলতে হচ্ছে। কেন তারা বুঝতে পারেনি এটি আমার বোধগম্য না। আপনি বক্তব্য চালিয়ে ব্যাখ্যাটি করেন। মাননীয় স্পিকার, তার পরবর্তীতে প্রশ্নটি অনেক বেশি করে তারা বলেছে, তার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ইস্যুটি। মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে একজন চাকমা এই নিয়ে কোনো সন্দেহ হয়, কিন্তু মাননীয় স্পিকার, চাকমা হিসেবে তার নিজের সংস্কৃতি পালনের সঙ্গে সঙ্গে একজন বাংলাদেশী হিসেবে তার সুযোগটি কতটা অবারিত, এটি হচ্ছে জাতীয়তাবাদের প্রশ্ন। মাননীয় স্পিকার, চাকমা হিসেবে সে তার নিজস্ব সংস্কৃতি পালন করবে, এটি নিয়ে কোনো সন্দেহ হয়, আমাদের মাথায় হয়তো কোনো প্রশ্ন নেই। কিন্তু মাননীয় স্পিকার, বাংলাদেশী হিসেবে একজন চাকমা কতটা সুযোগ পাচ্ছে, তাদের ভার্সিটিতে পড়াশোনার হার কতটুকু, তাদের অর্থনৈতিক অগ্রগতি কতটুকু, তাদের একই সঙ্গে বিভিন্ন স্তরগুলোতে যেভাবে অংশগ্রহণ করার সুযোগ করার কথা ছিল, যেটি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি পাচ্ছি, সেটি কেন তারা পাচ্ছে না, সেটি প্রশ্ন ছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একই সঙ্গে তাদের সবথেকে বড় হাস্যকর বিষয়টি হচ্ছে বিচ্ছিন্ন। মাননীয় স্পিকার, একজন চাকমা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে কি পাবে না সেটা জাতীয়তাবাদের ব্যাখ্যার মধ্যে তিনি নতুন ভাবে ব্যাখ্যা চাচ্ছেন। জাতীয়তাবাদের ব্যাখ্যা বলতে আমার মনে হয় না খুব বেশি নতুন লজিক আসছে যুক্ত বিচারকরা আছে। আপনি এই পয়েন্ট অফ অর্ডারটি দিলে আমার এই বিতর্কের জন্য কতটুকু ইম্প্যাক্ট আনবে, কতটুকু ইম্প্যাক্ট হবে সেটার প্রতি মাননীয় স্পিকার, একই সঙ্গে তারা যখন কাজটি করেছে বারবার তারা পয়েন্ট অফ অর্ডার করছে, কিন্তু আসলে শোনার তারা বোঝার চেষ্টা করছে না। মাননীয় স্পিকার, ঠিক একই জিনিসটি গঠনমূলক পর্যায়ে ঘটেছিল। মাননীয় স্পিকার, আমরা দেখছি যে তারা বারবার বলছে যে পুঁজিবাদী সমাজ নিয়ে নাকি আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা প্রথমেই যে স্টেটমেন্টটি বক্তব্যের মধ্যে বললাম যে আজকে পুঁজিবাদী সমাজকে নিয়ে 3 কোটি জনগণ বাকি 16 কোটি জনগণের যে ঘাটতি মেরে দিচ্ছি, সেটি কিন্তু তারা একবারে বলবেন না। তারা বলবেন যে বিচ্ছিন্ন ঘটনা দিয়েই তারা স্বাধীন হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, যে মানুষ একজন মরুক, 2 জন মরুক, 3 জন মরুক, মানুষটি যদি অন্যায়ভাবে মারা যায়, তাহলে মাননীয় স্পিকার এটি তার স্বাধীনতার হুমকি, এটি তার স্বাধীনতার থ্রেট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন মানুষের সাধারণ মৃত্যু কিংবা একজন মানুষের হামলা করে সে মারা যাচ্ছে। আজকে আমাদের মূল বিষয়টি
সেইখানে ছিল একজন মানুষ সুরক্ষিত হবে এবং আমাদের যে কনস্টিটিউশনের প্রিয়াম্বল সেটি এটি বলে যে 16 কোটি জনগণের সুবিধা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে আজকে আমাদের বাংলাদেশ নির্বাচিত হয়েছিল। মাননীয় স্পিকার, আজকে আমরা বাংলাদেশের এই 4টি প্রিয়াম্বল যখন রচনা করতে পারি না, যখন বেসমেন্টটি ভালো করতে পারি না, তখন আমরা দুর্নীতিতে বারবার র্যাঙ্কিং করি এবং এই র্যাঙ্কিং যদি আমাদের স্বাধীনতার নতুন রূপ বা চেহারা হয়ে থাকে মাননীয় স্পিকার, সত্যি সরকারি দল কিংবা বিরোধী দলের বোঝাপড়ার যে জায়গাটি সেটি আসলে মাননীয় স্পিকার খুবই নগণ্য। মাননীয় স্পিকার, আজকে সংবিধানের 4টি জায়গার মূল যে সমস্যাটি, মূল সমস্যাটি তাদের যেটি ছিল এটি হচ্ছে রেশিও। মাননীয় স্পিকার, যে রেশিওটি একটি খুব স্বাভাবিক ঘটনা, যেটিকে তারা নিজেদের মতো বুঝতে পারতো না, বুঝে মাননীয় স্পিকার বিতর্ককে বারবার স্ক্রুলিং করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয়। আচ্ছা, এরপর আমি একটু আপনার পয়েন্ট অফ অর্ডারের ব্যাখ্যায় আসছি। প্রথম যদি পয়েন্ট অফ অর্ডারটি ছিল, আসলে বক্তব্য যেখান থেকে দেওয়া হচ্ছিল বা যে বিষয় নিয়ে কথা হচ্ছিল খুবই প্রাসঙ্গিক। আপনি নতুন যুক্তি আসলে কি বলা যাবে না, একদম নতুন কিছু আসছে। আর আপনি যেটা বলছেন, আমি পয়েন্ট অফ অর্ডারটা নিলে বিতর্কের জন্য আসলে খুব বেশি নেগেটিভ কোনো কিছু নাই। পয়েন্ট অফ অর্ডারটা হচ্ছে বিতর্কের ক্ষেত্রে খুব বেশি যদি নেগেটিভ কিছু থাকে সেক্ষেত্রে নিয়ে আমি একটা নেগেটিভ মার্কিং বা পুরো ডিবেটটাকে অন্যদিকে দিবে তা কিন্তু নয়, যার কারণে নেই। প্রাসঙ্গিক ছিল, ওই রকম ইম্পর্টেন্ট কিছু ছিল না যার কারণে নেই। কিন্তু বিচারকরা কিন্তু এখানে রয়েছেন যারা বিচার কার্য পরিচালনা করবে। তো আমার এখানে পয়েন্ট অফ অর্ডার নেওয়া না নেওয়াতে কোনো ইম্প্যাক্ট হবে না সোফা। তো এ পর্যায়ে আমরা বিতর্ক সব কাজ শেষ হয়েছে, অর্থাৎ গঠনমূলক পর্ব এবং যুক্তি খর্ব। এ পর্যায়ে যারা বিচারক রয়েছেন তারা বিচার কার্য পরিচালনা করেছেন। এ পর্যায়ে তারা তাদের জায়গা থেকে তাদের যে বক্তব্য শুনেছেন সে জায়গা থেকে যে ভুলগুলো বা যে জায়গাগুলো মনে হয়েছে যে আরো একটু করলে ভালো হতো, আমার কাছে মনে হয়েছে বিতর্কটি অনেক ভালো হয়েছে। তবে তারপরেও যেহেতু জাজরা রয়েছেন তারাও তাদের মূল্যায়ন করবেন। প্রথমে আমি বক্তব্য প্রদান করার জন্য বলছি প্রধান ফারুক, বর্তমান সভাপতি বিতর্ক বাচ্চারা। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি স্যার এসে গেছেন, তারা প্রফেসর রুমে আছেন। আমাদের হাতে বেশি সময় নেই, শুধু দু একটি কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সংবাদ মোটামুটি ভালো ছিল, কিন্তু আপনাকে উচিত ছিল না যে আপনি বলে গেছেন যে রেশিওটা কত রেশিওর যে জায়গাটা ছিল কতটুকু হলে আপনি বলবেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই, কতটুকু ধর্মের মধ্যে হানাহানি হলে বলবেন যে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতার মধ্যে নাই, কিংবা কতটুকু এই রেশিওটা সেটা 50-50 নাকি হচ্ছে একজন মানুষের যদি অস্বীকার করে এবং একজন মানুষের মধ্যে যদি এই গণ্ডগোলটা থাকে সেটি হচ্ছে ধর্ম নিরপেক্ষ থাকবে না, বা এই বিষয়গুলো যদি আপনি একটু ব্যাখ্যা করতে আরেকটু বিতর্কের বিষয়টা ভালো হতো। যার ফলে এরপর থেকে বারবার পয়েন্ট অফ অর্ডার দিচ্ছেন। এরপর থেকে প্রথম পয়েন্ট অফ অর্ডারটি তখন যখন উনি বলছেন যদি একজন মানুষের হত্যা হয় সেটার জন্য গণতন্ত্র হুমকির মুখে পড়ে, এই জায়গায় পয়েন্ট অফ অর্ডারটি ওঠে। কিন্তু মাননীয় স্পিকার এই যুক্তিতে নেন নাই যে যদি পয়েন্ট অফ অর্ডারটি নেন তাহলে পরে দুইজন বক্তা 1 মিনিটে করে বড় ক্ষমতা রাখেন। এই যুক্তিতে মনে হয় মাননীয় স্পিকার নেন নাই, কারণ যদি নিতেন পয়েন্ট অফ অর্ডারটি তাহলে আপনার দুইজন বক্তা একটু বড় ক্ষমতা রাখতেন। এই বিষয়ে মাননীয় বিরোধী নেতা আপনাকে একটু বলি, যখন আপনি খুব ভালোভাবে ধরলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো সংজ্ঞা দিয়ে দেন নাই, আপনি সংজ্ঞা দিতে পারেন না নতুন করে? আপনি তো বিরোধী দলের নেতা হিসেবে এটা সংজ্ঞা সম্প্রসারণের সুযোগ পান। আপনি বলে দেন যদি বাংলাদেশে একটিরও বিচার হয় তাহলে আমরা এদিকে বলবো সুশাসন আছে। বলেন যদি একজন বিধর্মী লোক কিংবা অন্য কোনো পাহাড়ি কিংবা অন্য কোনো সাঁওতাল অথবা অন্য কোনো ধর্মের লোক একটা অনুষ্ঠান যদি সুষ্ঠুভাবে হয় সেটি হবে আমাদের ধর্ম নিরপেক্ষতা। আপনি বলেন যদি একজন মানুষের বিচার হয় বাংলাদেশে, একটা যুদ্ধ অপরাধীদের যদি বিচার হয় তাহলে আমরা সেটাকে হচ্ছে ন্যায় বিচার ধরবো, তাহলে তার বলতে পারার কিছু বলা ছিল? তাহলে কিছু বলা ছিল না, তার মুক্ত বস্তু আপনার মধ্যে তাদের বিতর্ক শেষ। আপনি ধরবেন 3 জন বক্তায় বলবেন তো আর কিছু বলে না, বললেই মানলাম। আপনারা কি বললেন? বিতর্ক ধরেন ভালো, নিজের বিতর্কটা ভালো করেন। মানে আমরা স্বভাবতই বাঙালি এরকম মানুষের সমালোচনা করি, কিন্তু নিজের সমালোচনা যে আয়োজন করবে সেটা তো ভাবেন না। আর এই প্রশ্নে কি বলবো, মানে এই দুজনের বক্তব্যের পর আমার বিতর্কের সময় মনটা উঠে গেছে যে আসলে তো আর পরবর্তী বক্তা কি বলবে। পয়েন্ট অফ অর্ডার আপনার তুলতেছেন বারবার, ঠিক আছে, কিন্তু আপনার একটা যদি রেশিও দিয়ে যেতেন, আপনি যদি দিয়ে যেতেন তাহলে পয়েন্ট অফ অর্ডার যতটা উঠতো ততটাই নেওয়া হবে। কথা বুঝছেন? আর পর দুজনের বক্তব্য আসলে বলার আমার মুড নাই, আসলে তাদের যে বলবো বিতর্কটা আমার কাছে খুবই বাজে লাগছে। খুবই ভালো বলেছে কিন্তু বিতর্ক খুবই বাজে লাগছে। মানে আমার সিনিয়র বক্তার জন্য মনে হচ্ছে যে আপনি খুব ভালো বক্তব্য দেন কিন্তু আপনার বিতর্ক ভালো হয় না। ধন্যবাদ।
ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদান করছি আবু সালে, সাবেক সভাপতি বিতর্ক পাঠশালা। ধন্যবাদ। ডিসকাশনের খুব বেশি সময় নেই, কারণ আমাদের কাঙ্ক্ষিত অতিথি চলে এসেছেন। আমরা কর্মসূচির মধ্যে অনুষ্ঠান শুরু করতে যাবো। যেহেতু আমি যেটা বলতে চাচ্ছি, কিছু পয়েন্ট আমার সাথে সর্বদের সাথে মিলে যাচ্ছে, যে ওই বিষয়গুলো নতুন করে তুলছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সংসদীয় বিতর্ক একটি থ্রেড বা একটা চেইন, একটার সাথে একটা লাগানো। সংসদ মন্ত্রী যা সংসদের প্রধানমন্ত্রী যেটা বলবেন, মন্ত্রী এবং সংসদ সদস্য এরা বাড়তে যেতে পারেন না, বরং তাকে ওই কাজটাই, তার কথাটাকেই তার সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করা তাদের দায়িত্ব থাকে। মন্ত্রীর দায়িত্ব থাকে এটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা, এবং সংসদ সদস্যের দায়িত্ব থাকে এটা সমাপতি জানা, এবং যে প্রশ্নগুলো বিরোধী দল থেকে আসে হচ্ছে যে খণ্ডন করা। আমার মনে হচ্ছে প্রতিজনই আলাদা আলাদা একজন হচ্ছে বক্তা, কে কত সুন্দর বক্তব্য দিতে পারে। খুব সুন্দর বক্তব্য দিয়েছেন বিরোধী দলের সরকার দলের প্রধানমন্ত্রীর বক্তব্য ভালো লেগেছে, সংসদ সদস্য সুন্দর বক্তব্য দিয়েছেন, যথেষ্ট আবেগ ছিল। আমরাও হয়তো করেছি, আমিও যখন বিতর্ক করি এরকম করে ফেলেছি, কিন্তু বিষয়টা তা না। সংসদীয় বিতর্ক হবে যে আমি হচ্ছে একটা মধ্য দিয়ে যাবো, যেন আমার দলের প্রধান এবং মন্ত্রী যা বলছেন তার ভিতর থেকে কোন বিষয়টা পড়ে গেছে বলা হয়নি, সেই বিষয়গুলো বলে নিব। আমার মনে হচ্ছে এখানে যথেষ্ট অভাব ছিল, সেটা আপনারা পূরণ করতে পারেননি। তবে সবার বক্তব্য খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে বক্তব্য এক ধরনের প্রফেশনালিজম ছিল, কিন্তু দলীয় যে সমন্বয় সেটা কিছুটা অভাব ছিল। এরপরে বিরোধী দলে চলে আসি, খুব বেশি করা সম্ভব না। বেশ কিছু বিষয় সভাপতি বলে গিয়েছেন, বিরোধী দল ওনাদের জায়গাগুলো ঠিকভাবে ধরতে পেরেছেন যে এটা নাই, ঠিক আছে, কিন্তু আপনাদের কিছু দায়িত্ব ছিল, যে দায়িত্বগুলো আপনারা পালন করতে পারেননি। কিছু কিছু বিষয় আমার মনে হচ্ছে যে সংসদীয় বিতর্ক, বাংলা বিতর্ক, বাংলায় ছোটখাটো কিছু আমরা ইংরেজি নিয়ে আসি, রেশিও বাংলা যদি অনুপাত একবার বলি আর একবার আবার রেশিও বলি, আমার মনে হয় এটা বলার দরকার নেই। কনস্টিটিউশনের বাংলা সংবিধান আছে, তাহলে কনস্টিটিউশন কেন করবো, সংবিধানই করবো। এই ধরনের ছোটখাটো বিষয়গুলো আর একটু দেখলে মনে হয় সবার বিতর্ক ভালো হবে। আরও বেশ কিছু বিষয় বলার ছিল, কিন্তু বলার সময় নেই, সেজন্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো লেগেছে। আমাদের মাঝে প্রভৃতি স্যার চলে আসছেন, তো আমরা খুবই দ্রুত করার চেষ্টা করছি। এ পর্যায়ে হেলাল স্যারকে তার বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ হেলাল। ধন্যবাদ স্পিকার। আসলে ফুল দিনের বিশ্লেষণ হয়েছে, স্যাররাও চলে আসছেন, আর বেশি বক্তব্য দেওয়ার ইয়ে নেই। সরকারি দল তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন যে স্বাধীনতা নাই, আজও আমরা স্বাধীন নই। বিরোধী দলও তাদের পক্ষে যুক্তি প্রদর্শন করার চেষ্টা করেছে যে ভারতের স্বাধীন আছে এবং স্বাধীনতা আছে। তো যখন তারা মূলত 4টি মূলনীতির উপর ভিত্তি করে বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করেছেন। তাছাড়া এই 4টি মূলনীতির বাইরেও তো আছে মানুষের মৌলিক অধিকার, সার্বভৌমত্ব বুদ্ধি হুমকি। তো এই বিষয়গুলো কীভাবে সার্বভৌমত্বের বুদ্ধি হুমকি সেগুলো উপস্থাপন করতে হতো। তারপর গণতন্ত্র কীভাবে সঠিকভাবে চলছে না সেটাও আসলে এখানে তুলে ধরতে হবে। যেমন তাছাড়া নির্বাচন, আইন, বিচার বিভাগ এগুলো সঠিকভাবে চলছে না, এগুলো উপস্থাপন করতে হতো, তাহলে যুক্তিটা আরও প্রাণবন্ত হতো। অপরপক্ষে বিরোধী দল তারা বলছে যে স্বাধীনতা আছে, এখনো আমরা স্বাধীন। কী কারণে ঘুরে ঘুরে একই কথা যে 4টি নীতির উপর ভিত্তি করে দেশ চলছে, ভালোভাবে চলছে, কোনো সমস্যা নাই, বিধায় আমরা স্বাধীন আছে। আর একটা গোষ্ঠীর উপর হামলা হলে সেটাকে সমগ্র জাতি গোষ্ঠীর উপর বিচার করা ঠিক হবে না, এগুলা তারা উপস্থাপন করেছেন। কিন্তু তাদের আসলে সার্বভৌমত্ব যে সঠিকভাবে চলছে তার যে কিছু প্যারামিটার আছে সেগুলো কিন্তু তারা উপস্থাপন করেন নাই। তারপর মৌলিক অধিকারগুলো সঠিকভাবে চলছে সেগুলো উপস্থাপন করতে হবে, যে তাহলে আমাদের দেশটা স্বাধীন আছে, আমরা স্বাধীনভাবে চলছি, আইন সুশাসন সুনিশ্চিতভাবে চলছে, সেগুলো তুলে ধরতে হবে। তো যাই হোক, উভয়েরই কিছু সমস্যা আছে, সেগুলো কাটিয়ে উঠলে এই সংসদ আরও ভালো প্রাঞ্জল হতো বলে ধারণা করা যায়। তো তারপরেও আমার খুব ভালো লেগেছে, উভয়ে সুন্দর বক্তব্য প্রদর্শন করেছে এবং আমি আগামীতে আরও ভালো হবে বলে আমি আশা করতে পারি। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি বিশ্বকুমার অধিকারী স্যারকে, তার বক্তব্য অনুরোধ করছি। সমবেত সুদী, 10ই মার্চ 1948 সালে বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল বঙ্গবন্ধুর প্রথম ভাষা আন্দোলনের মাধ্যমে, এই স্বাধীনতার 47 বছরে আমরা আজকে শহীদ সোহরাওয়ার্দী হলের বিতর্ক পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্কে সকলকে শুভেচ্ছায় স্বাগতম। আসলে বিশেষ কিছু বলার নাই, শুধু একটি কথা বলবো। আমার একটি বিষয় খুব কমন পড়ে গেছে, আমার গবেষণার বিষয় চিটাগাং হিল ট্র্যাক্স এরিয়াতে আমি কাজ করি। তো এখানে
মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সংজ্ঞায়িত করে গেছে, মাননীয় বিরোধী দলীয় দল পুরো দলটি তারা একবার পাহাড়িদেরকে পাহাড়ি বলছেন, একবার জনগোষ্ঠী বলছেন, সর্বশেষ বিরোধী দলের নেতা আদিবাসী বলতে শুরু করেছে, যেটি আসলে আজকের এই মহান সংসদের প্রস্তাবনার সাথে সাংঘর্ষিক এবং আমাদের জাতীয় সংবিধানের সাথেও সাংঘর্ষিক। এটি একটি বিষয়। বিরোধী দলীয় নেতা, আমি নেগেটিভটা বলা শুরু করি, বিরোধী দলের নেতা বিশেষ করে বিরোধী দলীয় সংসদ সদস্য তিনমনায় দল ছুটছিলেন কিছুটি। এই বিষয়ে বিরোধী দলীয় নেতা আগামীতে আসলে খেয়াল রাখার চেষ্টা করবেন। আর বিরোধী দলীয় দলের পক্ষ থেকে শুরু করে তিনি যে পয়েন্ট অফ অর্ডার করেছেন সেগুলো আসলে খুব অযৌক্তিক ছিল এবং আজকের এই চূড়ান্ত পর্বের বিতর্কে আসলে এই ধরনের ডিবেটে পয়েন্ট অফ অর্ডার করাটা একেবারেই সাংঘর্ষিক। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার জন্য বলি, যা আদিবাসীরা এখন 6টি ভাষায় তাদের নিজস্ব ভাষায় শিক্ষা পাচ্ছে, সুতরাং এটি মাথায় রাখতে হবে। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি যদি বলেন যে স্বাধীনতা নয়, তাহলে কোন জায়গাতে নয়? আমরা শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, চিকিৎসা এই 4টি বিষয় 5টি বিষয়কে আসলে মৌলিক অধিকার হিসেবে যদি দেখি, তাহলে আমাদের দেশে শিক্ষা কিন্তু এখন মৌলিক চাহিদা হিসেবে দেওয়া হয়েছে, মৌলিক অধিকার হিসেবে দেওয়া হয়নি। আপনি সংবিধানের ধারা উল্লেখ করে বলতে পারতেন, আপনার পক্ষে আরো দারুণ যুক্তি থাকতো। যাই হোক, দুটি দলের প্রতি বলবো যে আসলে আপনারা বিতর্ক করছেন, আপনারা আগামীকাল ভালো বিতর্ক করবেন, কিন্তু স্টার্টিং পয়েন্ট ঠিক রাখতে হবে। আপনার যেটা বলেছি সেটা বলেছি, কারণ এটি সংসদীয় বিতর্ক, ওই জায়গা থেকে সরে আসার কোনো সুযোগ নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আগামী দিন আরো এগিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে তার বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি ডক্টর আব্দুল ইসলাম স্যারকে, তার বক্তব্য অনুরোধ করছি। সময়ের স্বল্পতার কারণে ভূমিকা ছাড়াই শুরু করছে। আমার কাছে মনে হয়েছে যে সরকারি দল এবং বিরোধী দল যে 6 জন এখানে বিতর্ক উপস্থাপন করলেন, সবাই অত্যন্ত ভালো বলেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা অত্যন্ত ভালো বলেছেন, কিন্তু তাদের এই বিতর্কটা আরো একটু ভালো হতে পারত, সেটা যদি আরো একটু ইনফরমেটিভ করা যেত এবং প্রথমে যেটা আমি বলেছিলাম কিছু তথ্য এখানে উপস্থাপন করা যেত, তাহলে আরো ভালো হতো এবং বিতর্ক একটু তার মাঝে আকর্ষণীয় করার জন্য অনেক সময় অনেক কথাও তুলে ধরতে হয়। যেমন আজকে স্বাধীনতা নিয়ে যে বিতর্কটা, এখানে কবি সালে কি বলেছে, ধরা যাবে না, বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালার এখন স্বাধীনতা, তাই না? আবার পরে একজন কবি, সেটা আমাকেও বলতে পারেন, আমার একটা কবিতার বই আমি উল্লেখ করার চেষ্টা করেছি, মুক্ত চর্চায় দিতে হয় প্রাণ, ধর্ম চর্চায় মনোবাদী, এমন দেশে বসবাস করে কেন হবে না দেশোত্তর। কিছু কথা বলতে যেখানে আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসিতে সংজ্ঞা দিয়েছে, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এখন বাংলাদেশে সেটা কি হয়েছে? ও ডাবল এন অফ দ্য পিপল, BUY বাই দ্য পিপল, জনগণকে কিনে নেওয়া হয়, অ্যান্ড ফর দ্য পিপল, জনগণকে বিচ্ছিন্ন করে রাখা। মানে এই জায়গাগুলো যেখানে বৈদেশিক ঋণের উপর আমাদের নির্ভরশীলতা, সেখানে স্বাধীনতা আমরা কতটা অর্জন করতে পারবো, কতটা ধরে রাখতে পারবো, সেই জায়গা নিয়ে সংশয় আছে। কাজে বৈদেশিক ঋণের নির্ভরতা আমাদের কমাতে হবে, আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। যে 4টি মূলনীতির কথা বলা হচ্ছে, সেই 4টি মূলনীতি আগে কোন মাত্রায় ছিল, ওনারা বারবার যে অনুপাতের কথা বলেছেন, এখন কতটুকু আমরা অর্জন করতে পেরেছি, এটা পরিসংখ্যানিক তথ্যের আলোকে যদি আপনারা আরো একটু তুলে ধরতে পারতেন, তাহলে বিতর্কটা আরো সত্য। সর্বোপরি ভালো হয়েছে। প্রিয় উপস্থিতি সহ সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত বিচারক মন্ডলীর বক্তব্য এবং আমাদের বক্তব্য শেষে আমি আসলে কিছু তেমন বলবো না, তবে চিন্তা চলে এসেছে। তবে আমার কাছে মনে হয়েছে বিতর্ক ভালো হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা রাজশাহী অঞ্চলের বিতর্কের মান অনেকটা বেড়েছে, যতটা আগামী গত 10 বছর আগে যেটা ছিল তাতে অনেক 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 উন্নত হয়েছে। আমি খুবই খুশি হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের বিতর্ক চর্চা যদি আরো আমরা গতিশীলভাবে যেভাবে চর্চা করছি এইভাবে বজায় রাখি, তাহলে আমার মনে বিতর্কের মান আরো বাড়বে। আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় জয়ী দল রুয়েট ডিসি, ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সংসদ এখানে শেষ করছি। ধন্যবাদ।